আচ্ছা, তোমরা ভরক্রিয়া সূত্রের নাম শুনছো কেউ? হুম? শুনছিলাম তো ভাই। আচ্ছা, শুনছিলা তো। ভরক্রিয়া সূত্র বলতে জানো কি এগুলা? আরেকজন আসছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা মোটামুটি আশা করি সবাই কম বেশি দেখছো, পড়ালেখা করছো। তো আজকের দিনের টপিকগুলো আমি একটু বলি। তো শুরুর দিকে আমরা একটু বেসিক আলোচনা করবো আর কি। যদিও এখানে যারা সেকেন্ড ইয়ারের আসো তাদের একটু কষ্ট লাগতে পারে, তবুও আমি বলছি যে যেহেতু আমি আসলে এ টু জেড পড়াবো, তো শুরুর দিকে কিছু সূত্রের জিনিসপত্র দেখাবো। দেখানো টেখানো হইলে সম্পর্কটা একটু প্রতিপাদন করব কেসি কেপির, এটা তোমাদের আসে, তোমরা বই খুলে দেখবা, প্রায় এই সম্পর্ক প্রতিপাদন করতে দেয় এইচএসিতে। এরপর সক্রিয় ভর নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে ম্যাথে ঢুকে যাব। এখানে 10টা টাইপের ম্যাথ আছে, তো আজকে কয়টা করতে পারবো জানি না। এখানে টেস্ট পেপারের কিছু ম্যাথ আমি অ্যাড করছি, তারপর বুয়েট কুয়েট বুটেক্স মানে অ্যাডমিশনের কোশ্চেনও আমি একবারে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। তো বললাম না ভরক্রিয়া সূত্র বলতে কি বোঝো? আচ্ছা, আমি বলে দিই। দেখো এখানে লেখা আছে। তো ভরক্রিয়া সূত্রে বলা হয়েছিল যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময়ে যদি আমরা একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি, যেমন ধরো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো বিক্রিয়ার মধ্যে আমাদের দুইটা বিক্রিয়ক আছে, একটা এ আর একটা হচ্ছে বি। আর এ এবং বি এরা বিক্রিয়া করে আমাদের দুটো উৎপাদ তৈরি করতেছে, সি এবং ডি। এখানে ডাবল ডিরেকশন দিয়ে দেখানো হইতেছে এবং বোঝানো হচ্ছে যে এটা একটা উভমুখী বিক্রিয়া। ওকে, আচ্ছা। তো ভরক্রিয়ার সূত্র বেসিক্যালি কাজ করে সক্রিয় ভর নিয়ে। ভরক্রিয়ার সূত্রে আমরা সক্রিয় ভর এরকম একটা টার্মের অস্তিত্ব পাই। তো সক্রিয় ভর বলতে আসলে আমরা কি বুঝি? সক্রিয় ভর বলতে আমাদের বইগুলোতে বলা আছে মোলার ঘনমাত্রার যে মান সেটা, অথবা আমরা আংশিক চাপ এবং সেই চাপের যে মান সেটা, এই দুইটা জিনিসকে আমরা সক্রিয় ভর হিসেবে জেনে থাকি। তো সিম্পলভাবে যদি আমরা বলি যে ভরটা অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বা পার্টিসিপেট করে। তো সক্রিয় ভরের মধ্যে মোলার ঘনমাত্রা কিংবা আংশিক চাপ নিয়ে কেন কাজ করা হয়েছে? কারণ তুমি কিন্তু জানো যে এই যে ঘনমাত্রায় আমরা কিন্তু মোল সংখ্যার অস্তিত্ব পাই। ঘনমাত্রা সমান সমান আমরা কি জানি? সি সমান সমান এন বাই ভি। তো এন কি? এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, আর ভি হচ্ছে আমাদের আয়তন। সো এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে মোল সংখ্যা। আর সি তো বুঝতেই পারতেছো, সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝাইতেছে বা ঘনমাত্রা বোঝাইতেছে। এখন একটু চিন্তা করে দেখো তো, এই যে মূল সংখ্যা, এই মূল সংখ্যার মধ্যে কিন্তু তুমি ভরের অস্তিত্ব পাও। কারণ এম কে ভাঙলে আমরা জানি এম বাই এম লিখা যায়। তো এই যে ছোট হাতের এমটা, এটা কিন্তু ভরকে ইন্ডিকেট করে, তার মানে এখানে ভরের অস্তিত্ব আছে। এই কারণে আমরা মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করি। আরেকজন আসছে, ছোট্ট বন্ধু। ঠিক আছে, এরপরে দেখো আংশিক চাপ। তো আংশিক চাপের মধ্যেও কিন্তু আসলে ভরের অস্তিত্ব আছে, কারণ তুমি আংশিক চাপের সূত্র মতে কিন্তু এটা জানো যে ধরো এর আংশিক চাপ বের করবো, এক্সপি দিয়ে দেখানো হচ্ছে। তো আংশিক চাপের সূত্র মতে কিন্তু তুমি জানো যে নিচে হচ্ছে মোট মোল সংখ্যা ইনপুট দেওয়া লাগে, এন টোটাল মানে মোট মোল সংখ্যা, আর উপরে হচ্ছে যার আংশিক চাপ নিয়ে কাজ করতেছি, যেমন ধরো এর আংশিক চাপ নিয়ে কাজ করতে হয়। আংশিক চাপ জিনিসগুলা কি, এগুলা বর্ণনা করবো, এটা নিয়ে প্যারা করার দরকার নেই, আপাতত বলতেছি আর কি, যারা জানো কম বেশি। তো এখানেও দেখো এটাকে ভাঙলেও কিন্তু আসলে ভর বাই ভর এরকম একটা জিনিসের অস্তিত্ব পাও। সো এখানেও কিন্তু আসলে ভর আছে। তো ছোট হাতের এমটা কি? এটা হচ্ছে নর্মাল ভর, প্রদত্ত ভর, বা তোমাকে বের করতে দিতে পারে সেই ভরটা। আর এই বড় হাতের এমটা হচ্ছে মোলার ভর। তো এই যে ভর, এই ভর কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাক্টিভলি অংশগ্রহণ করে। তো সক্রিয় ভর বলতে এই কারণে আমরা এই দুইটা টার্মকে বুঝে থাকি। আর এখানে আসলে মান নিয়ে ডিল করা হয়, আর এই দুইটার মধ্যে আসলে ভরের অস্তিত্বটা আছে। ঠিক আছে, তো আশা করি সক্রিয় ভরের কনসেপ্টটা আমরা বুঝলাম, যে ভরটা রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো ভরক্রিয়ার যে সূত্রটা, সেই সূত্রটায় বলা হয়েছিল যে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, তো রাসায়নিক বিক্রিয়ার হারকে তো আমরা আসলে আর দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? রেট অফ এ রিয়াকশন। তো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের, এই যে এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, সো বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক।
এটা বলা হয়েছে। দেখো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। আর বিক্রিয়কগুলা কারা কারা, এ এবং বি, তাদের সক্রিয় ভর যদি চিন্তা করি, এখানে আসলে আমরা ঘনমাত্রা দিয়ে দেখাইছি, আংশিক চাপ দিয়েও দেখানো যেত। তো তাদের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক, বুঝতে পারছো? তো এটা ডিপেন্ড করতেছে আসলে তাদের সক্রিয় ভরের উপর, বেসিক্যালি রেটটা ডিপেন্ড করতেছে সক্রিয় ভরের উপর। সো আমরা যদি এই ঘনমাত্রা বাড়াই, ধরো বি এর ঘনমাত্রা বাড়াইলাম, তাহলে কিন্তু আসলে এই রেটটাও বেড়ে যাবে বা বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, তাই না? আচ্ছা, তো দেখো এখান থেকে আসলে এটাকে আর এফ দিয়ে প্রকাশ করা হইতেছে। তো এফ দ্বারা কি বুঝাইতেছে বলো তো কেউ একজন? সম্মুখমুখী বিক্রিয়ার হার ভাই। হ্যাঁ, সম্মুখমুখী বিক্রিয়ার হার। এফ দিয়ে বোঝাইতেছে হচ্ছে ফরওয়ার্ড। হ্যাঁ, সো আমরা এটাকে লিখতে পারি সম্মুখমুখী বিক্রিয়ার হার, গতদিন দেখাইছিলাম। আর এখানে দেখো একটা সমানুপাতিক সাইন আছে, সমানুপাতিক সাইনকে ওঠানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, কে ওয়ান দ্বারা রিপ্লেস করা হয়েছে। আর এটাকে বলতেছি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, কারণ সম্মুখমুখী বিক্রিয়ার জায়গাটায় বসাইছি, ওই হারের জায়গাটায় বসাইছি, তো এই কারণে এটার নাম হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। তো এই হার ধ্রুবক কিংবা বেগ ধ্রুবক এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে পরবর্তীতে। তো এটা হচ্ছে বিক্রিয়কের জন্য এরকম একটা সম্পর্ক দেখতে পাইলাম। এখন একটু খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু এটা খেয়াল করতেছি যে এখানে যে উৎপাদ দুইটা আছে সি এবং ডি, এরাও কিন্তু আসলে বিপরীতমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, তাই না? এটা কি বুঝো? এটা কি কেউ বুঝো? বিপরীতমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, বিপরীতমুখী বিক্রিয়ার বিক্রিয়ক বিক্রিয়ক সো ভরক্রিয়ার সূত্রে কিন্তু ডাইরেক্ট এভাবে বলা হয়েছিল যে রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? তো এটা অনেকেই বুঝতে পারে না, মনে করে যে না সি এবং ডি তো উৎপাদ, তাহলে ভরক্রিয়ার সূত্র হিসেবে আমরা এই লাইনটা কিভাবে লিখি? এই লাইনটা লিখতে পারি কারণ বিপরীতমুখী বিক্রিয়ার জন্য কিন্তু এরা বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। সো একইভাবে আমরা বিক্রিয়ার হার সমান সমান এটা লিখতে পারি যে সি এবং ডি তাদের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আর এটা যেহেতু ব্যাকওয়ার্ড রিয়েকশন, তাই এখানে আর বি দ্বারা রিপ্লেস করা হয়েছে। হ্যাঁ, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আর সাম্যধ্রুবকটা নিয়ে আসা হয়েছে সমানুপাতিক সাইনটাকে ওঠানোর জন্য। ঠিক আছে, আর একজন আসছে। তো প্রথম দিকের আমাদের আলোচনাগুলো একটু পেঁচাল আচাল, এগুলো অনেকে ভালো না লাগতে পারে, বাট এখানে যেহেতু ফার্স্ট ইয়ারও কিছু পোলাপান আসো, এই কারণে দেখাই দিচ্ছি। তো এখন দেখো এইদিকে একটু খেয়াল করো, সাম্যাবস্থার ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু জানি। সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, আর এফ ইকুয়াল হচ্ছে আর বি। তাহলে দেখো এটাকে যদি 1 নাম্বার দেই এই যে পাশে, আর এটাকে যদি 2 নাম্বার দেই, তাহলে এই দুইটা জায়গায় আর এফ এর জায়গায় এই দুইটা জিনিস আমরা রিপ্লেস করে দিতে পারি। সো রিপ্লেস করার পরে ধরো ভাল লাগতেছে না, এই কেটারে ধরে চাপায় নিচে নিয়ে আসছো, আর কে ওয়ানটা আছে, আর এই দিক দিয়ে কি করছো, এই বিক্রিয়কের যে হিসাব নিকাশগুলো আছে সেগুলোকে নিচে চাপাই দিছো, পাঠাই দিছো লাথি মেরা। ওফ, আজকে সবাই অনলাইনে চলে আসছে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো এই যে কে ওয়ান এবং কে টু, এই দুইটার যে রেশিও, এই রেশিওকে আসলে কে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, আর এখানে উপরে আছে হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল, আর নিচে আছে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো উপরে উৎপাদ রাখার কারণ কি? উপরে উৎপাদ রাখার কারণ হচ্ছে আমরা একটা রাসায়নিক বিক্রিয়াতে আসলে উৎপাদটাকেই মেইন জিনিস হিসেবে ধরে নেই, কারণ আমাদের মেইন টার্গেটটা থাকে উৎপাদ তৈরি করা। সো কেসি এর মানের ওপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে উৎপাদ কতটুকু তৈরি হইতেছে। যেমন ধরো এই রেশিওর ভ্যালু যদি হয় গ্রেটার দেন 1, তাহলে এটা কি মিন করে বলতে পারবা? মানে বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ বেশি বা ঘনমাত্রা বেশি উৎপন্ন হয়েছে, তাই না? কেসি এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, এটা কি বুঝো? কারণ এটা বেশি আর এটা হচ্ছে কম, তাইলেই তো কেবল কেসি গ্রেটার দেন 1 হবে, তাই না? আবার যদি এরকম হয় কেসি লেস দেন 1, তাহলে সেটা কি মিন করে বলতে পারবা? সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়ার কথা বলা হইতেছে না, এটা বলা হইতেছে যে যদি এই যে এই রেশিওটা, সাপোজ যদি কোনো মান আমাদের থাকে, এই রেশিওটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে আমরা দেখলাম যে কেসি এর ভ্যালু আসতেছে লেস দেন 1,
মানে এক থেকে ছোট। বিক্রিয়কের চেয়ে উৎপাদ কম। হ্যাঁ, বিক্রিয়কের চেয়ে উৎপাদ কম। সো উৎপাদ সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্যই আসলে আমরা এই উৎপাদের অংশটুকুকে উপরে রাখি। আর দেখো এই সি দিয়ে আসলে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বোঝাইতেছে, আর এই দুইটাই আসলে ধ্রুবক। আর সাম্যাবস্থার জন্য যেহেতু মেজার করছি এবং যেহেতু আমরা ঘনমাত্রার জন্য মেজার করছি, তো এটাকে বলা হচ্ছে কি বলতো, মোলার ঘনমাত্রার, বলতো কি, মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। চিনো তো নাকি? ইয়াস ইয়াস ইয়েস। ওকে, ইয়াস। তো এটাকে বলা হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। তো আমরা বুঝলাম। তো এই যে সাম্য ধ্রুবকটা পাইলাম, এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য পাইছি। এবার একটু নিচে চলে আসো। সো ধরো আমাদের বিক্রিয়াটা যদি এরকম হইতো যে দেখো এখানে সহগ, এর সহগ হচ্ছে 1, যদি এরকম হইতো যে এর সহগ হচ্ছে 2, তাহলে আসলে কেসির রাশিমালাটা কিরকম হইতো সেটা একটু দেখে নিই। তো দেখো এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, 2a মানে কি, a প্লাস এ। আচ্ছা, তাহলে আমরা যদি ওই হারের সম্পর্কটা লিখি তাহলে এটা লিখতে পারি যে হার সমানুপাতিক এ, আবার এখানে যেহেতু আরেকটা এ আছে, সো এটাও হচ্ছে সমানুপাতিক হবে। হ্যাঁ, সো এই কারণে দেখো দুইটা এর সমানুপাতিক হয়েছে, তার মানে এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এ স্কোয়ার, ঘনমাত্রার উপর স্কোয়ার। তাহলে এই সমানুপাতিক, দেখো এই যে সাইনটা আছে, সাইনটাকে ওঠানোর জন্য ঠিক আগের মতো সিস্টেম করে লেখা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এখানে আসলে স্কোয়ারটা কেন হয়, বা এখানে যখন 2 থাকে তখন কেন আসলে পাওয়ার হিসেবে সেটা বসে যায়। সো আশা করি অ্যান্সারটা পাইছো, কারণ ইন্ডিভিজুয়ালি যদি আমরা কাউন্ট করি তাহলে এই দুইটাকে আলাদা আলাদা লিখতে হয়, বাট আলাদা আলাদা লিখলে আসলে কষ্ট হয় জীবনে, কালি খরচ হয়, টাকা খরচ হয়, এই কারণে হচ্ছে পাওয়ার হিসেবে দেখায় দেওয়া হয়। সো একইভাবে দেখো আর বি আমরা বের করতে পারি। তো আর এফ এবং আর বি এর সম্পর্ক থেকে পরবর্তীতে এই লাইনটা আমরা লিখে দিতে পারি, তাই না? দেখো উপরে হচ্ছে তোমার উৎপাদ সি এবং ডি, আর নিচে হচ্ছে দেখো বিক্রিয়ক এ এবং বি। আর যেহেতু সহগ আছে 2, তাই সহগটা এখানে পাওয়ার হিসেবে বসে গেছে। আর এদের ক্ষেত্রেও কিন্তু আসলে সহগটা পাওয়ার হিসেবে বসেই যাবে রুল অনুযায়ী। তো তাদের ক্ষেত্রে আসলে 1 পাওয়ার বসে, সো না দেখাইলেও চলে। কাহিনীটা বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, জি ভাইয়া। তো এভাবে আসলে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা এই কেসি কিংবা কেপি এর রাশিমালা পাই। সো এখানে বেসিক্যালি কেসিটা দেখানো হয়েছে, আর আংশিক চাপ নিয়ে যদি আমরা কাজ করতাম এই যে এই জায়গাগুলোয়, তাহলে আমরা কেপি পেয়ে থাকতাম। সো এটা আমরা দেখাবো না, আমরা জাস্ট ডাইরেক্ট চলে আসবো। আরেকজন আসছে, ওকে। তো এবার এখানে একটু দেখো, এর আগে আমরা দেখছিলাম হচ্ছে ঘনমাত্রার জন্য, মোলার ঘনমাত্রার জন্য। সো একইভাবে যদি আমরা আংশিক চাপের জন্য দেখতে চাই, তাহলে দেখো এখানে আমরা আসলে আংশিক চাপের জন্য সিস্টেম করে এই সমীকরণটা তৈরি করতে পারছি। তো এখানে কি করা হয়েছে দেখো, এখানে একই কাজই করবা, উপরে উৎপাদ রাখবা সবসময়, উপরে সবসময় উৎপাদ থাকবে আর নিচে হচ্ছে বিক্রিয়ক থাকবে। তো আমি জানি যে এখানে অনেকে সেকেন্ড ইয়ারে আসো বলতেছো বা এডি তো পারি, আমি কিন্তু পড়াবো সবার জন্যই, সো প্যারা খাও না, শিখো। তো এখন দেখো এইখানে এই এল হচ্ছে উৎপাদ, সো ওই উৎপাদের আংশিক চাপ, আর এই যে তার যে সহগটা থাকে সেই সহগটা কিন্তু আগেই বলছি পাওয়ার হিসেবে বসে যায়। যেমন আমরা এখানে দেখে আসছিলাম যে এই যে 2, এটা হচ্ছে বিক্রিয়কের পাওয়ার হিসেবে বসে গেছিল। সো একইভাবে এখানেও আসলে এই জিনিসগুলোই খাটতেছে, এম উৎপাদ এবং তার সহগ পাওয়ার হিসেবে বসে গেছে, ঠিক একইভাবে এ এবং বি এর ক্ষেত্রেও জিনিসটা খাটছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন দেখো কেপি কেসির সম্পর্কটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা টেস্ট পেপার খুলে দেখবা এই সম্পর্কটা অনেক সময় প্রতিপাদন করতে দেয়, এবং এটা অনেকে আসলে অবহেলা করে, পড়ে না, এজন্য পারেও না। তো চলো আমরা সম্পর্কটা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। তার আগে আমরা এখানে একটা জিনিস দেখে আসি। দেখো পিভি সমান সমান এনআরটি, এটা কি চিনি? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, এটা কিসের সমীকরণ বলো তো? আদর্শ আদর্শ গ্যাসের গ্যাসের সমীকরণ। সমীকরণ। আরে তোমরা তো সেরাদের সেরা, সেই পারো। আর এখানকার ম্যাথগুলা পারো তো ছোট্ট বন্ধুরা? জি ভাইয়া। হ্যাঁ, তোমরা তো খুব ভালো। আচ্ছা দেখো এখন, তো দেখো আমরা যদি এই সমীকরণটার কথা চিন্তা করি, এই যে এই সমীকরণটা, তো এই সমীকরণের এল উৎপাদ নিয়ে ধরো আমরা ডিল করতেছি, তাহলে এল যদি আমাদের সেই উৎপাদটা হয়, তাহলে আমরা এখানে এল উৎপাদের জন্য এই সমীকরণটাকে একটু মডিফাই করতে পারি।
তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে পিএল। আর যেহেতু সমস্ত বিক্রিয়াটা একটা পাত্রের মধ্যে ঘটানো হইতেছে, তো আমরা এখানে এটাকে ভি টোটাল দিয়ে দেখাতেছি। হ্যাঁ, ভি টোটাল দিয়ে এই জিনিসটাকে দেখাইতেছি। তো এটা বুঝাইতেছে যে আমরা যে বিক্রিয়া পাত্রে বিক্রিয়াটা ঘটাইতেছি সেটার আয়তন। আর বিক্রিয়া পাত্রে আমাদের এল যে উৎপাদ আছে সেই এল উৎপাদের মোল সংখ্যা হচ্ছে এটা। আর মোলার গ্যাস ধ্রুবক তো সবার জন্য একটাই থাকবে, আর টেম্পারেচার তো একটাই থাকবে, কারণ আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারেই কিন্তু বিক্রিয়াটা ঘটাইতেছি। সো এখানে আলাদা করে আর টিএল লিখতে হয় না, তাই না? তো এখন দেখো এখান থেকে কি করা যায়। তো পিএল সমান সমান এই ভি টোটালটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। তাহলে দেখো পিএল সমান সমান আমরা একটা জিনিস পাইছি। দেখো মোল সংখ্যাকে আমরা যখন আয়তন দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু আমরা ঘনমাত্রা পেয়ে যাই, ঠিক আছে? আর আর টি তো বসেই থাকে। তাহলে এই যে সম্পর্কটা এখানে লেখা হয়েছে পিএল সমান সমান সিএলআরটি, এটা কি লেখা যায়? জি ভাইয়া। এটা কিন্তু লেখা যায়। আচ্ছা, তো এই যে পিএল, এটাকে কেমন চাপ বলা হইতেছে? আংশিক চাপ। কারণ আমরা এখানে হচ্ছে রিপ্লেস করে দিব, তো এটাকে আংশিক চাপ হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আসো এখন কি করতে পারি, কেপি সমান সমান দেখো এই পিএল এর জায়গায় আমরা কি করতে পারি, আমরা যেহেতু কেপি আর কেসির মধ্যে সম্পর্ক তৈরি করব, সো কি করতে চাইতেছি যে এই আংশিক চাপগুলার জায়গায় আমরা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড টার্মগুলাকে নিয়ে আসতে চাইতেছি, কারণ কেসির মধ্যে ঘনমাত্রার অ্যাপ্লিকেশন ছিল, তাই না? তো দেখো পিএল এর জায়গায় কি করছি, এই সিএলআরটি বসাই দিছি। ঠিক একইভাবে আমরা এম এর জন্য এভাবে সিএমআরটি বসাইতে পারতাম, এর জন্য হচ্ছে সিআরটি বসাইতে পারতাম, আর পিবি এর জন্য হচ্ছে সিবিআরটি বসাইতে পারতাম। আর এই যে সহগগুলো আছে এই সহগগুলো কিন্তু সবসময় পাওয়ার হিসেবে বসে থাকবে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, ওরে মারে মা কি হইতেছে। আচ্ছা, তো দেখো এখান থেকে পরবর্তীতে আমরা একটা কাজ করতে পারি। দেখো সব জায়গায় আরটি হচ্ছে কমন আছে, এই যে আরটি কমন, এই যে আরটি কমন, এই যে আরটি কমন, এই যে আরটি কমন। সো আরটিকে হচ্ছে বাহিরে নিয়ে আসছি, আর এই আরটি এবং এই আরটি কিন্তু গুণ আকারে আসছে, তাই না? তো আমরা কিন্তু জানি যে দুইটা জিনিস যখন গুণ আকারে থাকে, যেমন ধরো 2 × 2, তাই না? তো এটার উপরে ধরো 1 আছে পাওয়ার, এটার উপরে 1 আছে, তো এটাকে কি লেখা যায় বলো তো? এরকম লেখা যায় না? 2 টু দি পাওয়ার 2, ওই যে গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা তো জানো। 1 + 1 মানে একটার উপরে দিয়ে দিতে পারি, যেহেতু কমন জিনিসের উপর পাওয়ারগুলো আছে, এটা তো লিখতে পারি নাকি 1 + 1। তো সেই জিনিসটাই দেখো এখানে করা হয়েছে, যে এলএম এর ক্ষেত্রে এটা করা হয়েছে, আর নিচে যারা থাকবে তারা হচ্ছে মাইনাস আকারে বসে গেছে। আর দেখো তাহলে কি হইতেছে, এই যে সিএলটা আছে, সিএল এর উপর এই যে ছোট হাতের এলটা পাওয়ার হিসেবে বসছে, এটার উপর পাওয়ার হিসেবে বসছে, এটার উপর বসছে, এটার উপর বসছে। তো এখানে দেখো একটা জিনিস করা হয়েছে যে এল প্লাস এম, এটা কি দেখো, এল এবং এম, এই যে উপরের দিকে তাকাও, এল এবং এম এরা কিন্তু উৎপাদ। তাহলে উৎপাদের সহগটা হচ্ছে এখানে সামনে নিয়ে আসছি মাইনাস, আর এটা এ বি, এরা হচ্ছে কিন্তু বিক্রিয়কের সহগ, তো এদের বাদ আকারে লেখা হয়েছে। তো দেখো এখন কেপি সমান সমান এই লাইনটা তাহলে লেখা যাইতেছে। এখন এই যে লাইনটা দেখো, সিএল তার উপর পাওয়ার হচ্ছে এল, সিএম তার উপর পাওয়ার হচ্ছে এম, এই জিনিসগুলা কিন্তু তুমি দেখে আসছো। এই যে এখানে আমরা কিন্তু দেখে আসছি যে ঘনমাত্রার উপর এভাবে সহগগুলাকে পাওয়ার হিসেবে লেখা যায়। তাহলে ঠিক একইভাবে আমরা যদি এই বিক্রিয়ার জন্য কেসিএর সমীকরণটা লিখতে চাই, তাহলে কেসিএর সমীকরণটা কিন্তু এরকমই হবে, যে এল উৎপাদের ঘনমাত্রা, তার উপর পাওয়ার, ও ছোট্ট বন্ধু আসছে আরেকজন, ওকে, আর এখানে এম ঘনমাত্রা, তার উপর পাওয়ার। তো দেখো এখান থেকে ডাইরেক্ট লেখা যায় কেপি সমান সমান কেসি, আর আরটি এর উপর এই যে সহগের যে পার্থক্য সেটাকে আসলে ডেলেন দ্বারা রিপ্লেস করা হয়, ডেলেন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে এইভাবে লেখা হয়, দেখো কেপি সমান সমান কেসি আরটি ডেলেন। তো দেখছো এই সম্পর্কটা প্রুফ হয়ে গেছে কিন্তু। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, ফেসবুকে যারা আছো তারা একটু জানাই দাও। ইয়েস ইয়েস, ওকে। এগুলো সোজা জিনিস আমি দেখাইতে চাইছিলাম না, তাও আসলে যেহেতু বলছি যে সবার জন্য দেখাবো, ওই জন্য দেখাইছি। ওকে, তো মেইন কাহিনী শুরু হবে আমাদের এখান থেকে। আচ্ছা, তো দেখো
এখন যা কিছু বলবো সারা জীবনের জন্য মাথায় ঢুকাই নিবা, তোমরা অনেক কিছুই জানো না এবং জানবা। দেখো আমরা কিন্তু আগেই বলে আসছি সক্রিয় ভর হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করে, বা সক্রিয় ভর দুইটা জিনিস রিলেটেড হয়, একটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড আর একটা হচ্ছে আংশিক চাপ রিলেটেড, তাই না? এই দুইটা জিনিস কিন্তু আমরা জানি। সো দেখো আমরা ঘনমাত্রাকে নর্মালি কিভাবে প্রকাশ করি, যেমন ধরো আমরা যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে প্রকাশ করতে চাই তাহলে আমরা হাইড্রোজেন প্লাসটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, ইকুয়াল আমরা লিখতে পারি, ধরো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল পার লিটার, কোনো একটা দ্রবণে আছে, তো আমরা কিন্তু এভাবে লিখি 0.5 বড় হাতের এম। আচ্ছা, কিন্তু আমি যখন সক্রিয় ভর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাব তখন কিন্তু আমি বলবো যে এইচ প্লাসের ক্ষেত্রে ঘনমাত্রা রিলেটেড সক্রিয় ভরটা হচ্ছে 0.5 অনলি। মানে আমি একটা জায়গায় চেঞ্জ আসছি, দেখো এখানে বড় হাতের এম ছিল মানে একটা একক ছিল, কিন্তু যখন আমরা সক্রিয় ভরটাকে এখানে বসাইছি বা সক্রিয় ভর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি তখন কিন্তু কোনো একক বসাই নাই, ঠিক আছে? কারণ সক্রিয় ভরের কিন্তু কোনো একক হয় না। হ্যাঁ, তো তোমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে দেখছো একটা জায়গায় আমরা ওই যে লন কিউ বসাইতাম, তো কিউ এর এখানে আমরা হচ্ছে সক্রিয় ভরগুলাকে ইনপুট দিতাম, কারণ লন সবসময় কি করে, মান নিয়ে কাজ করে। বলছিলাম যারা আমাদের ব্যাচে পড়ছো, আমার ব্যাচে পড়ছো, তারা জানো এই জিনিসগুলো। তো এটার কোনো একক নাই, সক্রিয় ভরের কোনো একক নাই, সিম্পল কথাবার্তা। আবার এদিকে আসো, আংশিক চাপ রিলেটেড যদি হয় সক্রিয় ভরটা তাহলে কিভাবে বলতে পারি? সো নর্মালি এইটা হচ্ছে একটা আংশিক চাপ, আর আংশিক চাপের একক সহ রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। বাট যদি আমরা সক্রিয় ভর হিসেবে বলতে চাই তাহলে দেখো শুধু টু লিখছি, আংশিক চাপটা লিখি নাই। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ইয়েস, ওকে, ওকে। Yes. তাহলে দেখো একটা জিনিস তোমাদের একটু বলি, আংশিক চাপ বলতে অনেকেই বোঝো না, ঘনমাত্রা বোঝো বাট আংশিক চাপটা বোঝো না, সেটা আমি একটু বলি। তো ধরো এটা একটা রুম, তো রুমের মধ্যে তুমি আর তোমার ফ্রেন্ড আসো। এখন তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজন মিলে ধরো পাত্রের দেয়ালে বা রুমের মধ্যে আর কি চাপাচাপি শুরু করবা। এখন তোমরা চাপাচাপি শুরু করছো, এখন একজন আছে যে ওই দেয়ালের মধ্যে ধরতেছে, বা দেয়ালের মধ্যে ধরলে তো আসলে বোঝা যাবে না, বাট ধরো সেটা যদি একটা কাঠের রুম হয় তাইলে তোমরা যখন ভেতর থেকে যখন ধাক্কাধাক্কি শুরু করবো, মানে তোমরা বাইরে হয়ে আসতে চাও এটার ভেতর থেকে, তখন একজন যদি এই কাঠের দেয়ালে ধরে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এখানে ব্যাপক জাতাজাতি চলতেছে। তো সে ধরো একটা চাপ ফিল করলো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পি টোটাল বা মোট চাপ, অনুভবকৃত পাত্রের দেয়ালে বা কাঠের দেয়ালে যেটা। এখন এই যে চাপটা সে অনুভব করলো পি টোটাল, সেটা আসলে কাদের সমষ্টির মাধ্যমে অনুভব করছে বলতো? তোমার আর তোমার বন্ধুর চাপের মাধ্যমে সে অনুভব করলো না জিনিসটা? তো তোমার আর তোমার বন্ধু মিলে আসলে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চাপ দিছো, অংশ অংশ চাপ দিছো, তাই না? তো ক্ষুদ্র ক্ষুদ্র এবং অংশ অংশ চাপ মিলে তুমি হচ্ছে টোটাল চাপটা বানাইছো। তো তোমার চাপটাকে আমরা যদি বলি হচ্ছে পি অফ এ, মানে তোমার আংশিক চাপ, আর তোমার বন্ধুর চাপ, ধরো কেউ একজন খুব মোটকা, তো ধরো চাপ বেশিই দিল, তো তোমার বন্ধুর চাপ হচ্ছে পিবি। তো এই অংশ অংশ চাপের যোগফলই কিন্তু মোট চাপের সমান। তো আংশিক চাপটা বুঝতে পারছো, মানে হচ্ছে অংশ অংশ চাপ, এবং সেটা শুধুমাত্র যে কোনো একটা উপাদানের জন্য প্রযোজ্য। আর এখানে তুমি এবং তোমার বন্ধু এরা আসলে ফিজিক্যাল কোনো প্রপার্টি না, এরা হচ্ছে ওরকম গ্যাসীয় প্রপার্টি, ঠিক আছে? গ্যাসের জন্য আমরা চাপের বিষয়গুলো কাউন্ট করতে পারি। যদিও তোমরা যথেষ্ট চাপাচাপি করো বেঞ্চে বসার জন্য, কিন্তু মেইনলি আসলে কেমিস্ট্রিতে চাপ বলতে আমরা গ্যাসের চাপকে বুঝে থাকি। তো কাহিনীটা কি বুঝছো? ইয়েস, Yes, ভাইয়া। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে মজা করব, ঢুকবো পড়ায়। তো এখন আসলে পরিচয়গুলো জানতেছি। দেখো, তো ঘনমাত্রা রিলেটেড সক্রিয় ভর নিয়ে কাজ করে হচ্ছে কেসি, এবং কখন কাজ করে? সাম্যাবস্থায় কাজ করে। আমরা আগেই বলছি, আমরা কিন্তু কেসি এর যে সমীকরণ দেখছিলাম সেটা কিন্তু সাম্যাবস্থার জন্য প্রুফ করে নিয়ে আসছিলাম। তো ঘনমাত্রা রিলেটেড সক্রিয় ভর নিয়ে কাজ করে হচ্ছে কেসি। দেখো এখানে আসলে আমরা দেখাচ্ছি সক্রিয় ভরগুলার কে ইনপুট দেওয়া হবে, অ্যাকচুয়ালি মানগুলাকে ইনপুট দিব আর কি। তো কেসি সমান সমান উৎপাদের ঘনমাত্রা
নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, এবং এক্স এবং ওয়াই দ্বারা কি বোঝানো হইতেছে তাদের সহগগুলা বসে যাবে। ওকে, তো ঘনমাত্রাগুলো আবার কিভাবে বের করে আমরা কিন্তু আগেই বলে আসছি, এটা হচ্ছে সেই ঘনমাত্রা। তো ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এবং এই আয়তনটা অবশ্যই লিটার এককে হইতে হবে, লিটার এককে আয়তন, ঠিক আছে। আর এই যে ঘনমাত্রাটা, সেই ঘনমাত্রার ইউনিট কিন্তু সবসময় ফিক্সড, কেসিকেপির ক্ষেত্রে মাইন্ড ইট, এটা কিন্তু সারা জীবন মোল পার লিটার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের একটু বলি, যে এখানে তোমরা যে সক্রিয় ভরগুলা ইনপুট দিবা বা ঘনমাত্রার মান ইনপুট দিবা, সেই ঘনমাত্রা কিন্তু অবশ্যই মোল পার লিটার এককে যে মানটা তুমি পাও সেই মানটা ইনপুট দিতে হবে। কথা বুঝছো? ইম্পর্টেন্ট কিন্তু। যেমন আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো এখানে একটা বিক্রিয়া আছে, ধরো 2A, এখানে হচ্ছে 3B, আর হচ্ছে 4C। তো তুমি ধরো এই যে বি বিক্রিয়ক, সরি বি তো উৎপাদ, এটা সো বি উৎপাদের একটা ঘনমাত্রা জানো। দেখো আমার সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তারা কিন্তু জানো জিনিসগুলো, আমি ডিটেলসে পড়াইছি। তো ঘনমাত্রা কিন্তু বিভিন্ন একক আছে, তাই না? তো পিপিএম আছে, তারপর হচ্ছে পিপিবি আছে, পিপিটি আছে, পার্টস পার মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যারা ফার্স্ট ইয়ারে আসো ভয় পায়ও না, এগুলো সেকেন্ড ইয়ারে আছে। তারপর ঘনমাত্রার পার্সেন্টেজ একক আছে, ডাব্লিউ/ভি, ডাব্লিউ/ডাব্লিউ, এগুলো দেখাইছি, হ্যাঁ। তারপর নর্মালিটি আছে, হ্যাঁ। তো ঘনমাত্রার এত একক আছে। তো এখন ধরো তোমাকে এই উৎপাদের ঘনমাত্রাটা প্রশ্নে দিয়ে দিছে এরকম, যে ধরো 2% ডাব্লিউ/ভি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো 2% ডাব্লিউ/ভি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে উৎপাদের ঘনমাত্রা। এখন তুমি যখন কেসিএর সমীকরণটা লিখবা তখন তো তুমি নর্মালি কি করো, তুমি হচ্ছে এরকম করো, বি এর ঘনমাত্রা তার উপর হচ্ছে পাওয়ারটা দাও, এই যে সহগটা কিন্তু পাওয়ার হিসেবে বসে যাবে, আর সি এর ঘনমাত্রা এই যে তার সহগ, যেটা সহগকে পাওয়ার হিসেবে বসাই দিছো, হ্যাঁ। উৎপাদের ঘনমাত্রা এবং সহগগুলোকে পাওয়ার হিসেবে বসাইতে হয়। আর এখানে হচ্ছে এর ঘনমাত্রা, তার যে সহগটাকে পাওয়ার হিসেবে বসাই দিছো, চাঙ্গে উঠাই দিছো। তো এখন দেখো এইখানে যখন মানগুলা ইনপুট দিবা না, তোমার যদি ঘনমাত্রা এই পার্সেন্টেজে দেওয়া থাকে, এই মানকে কিন্তু কখনোই এই জায়গাটা ইনপুট দেওয়া যাবে না, কারণ সক্রিয় ভরকে ডিফাইন করে দেওয়াই হয়েছিল যে সক্রিয় ভর হচ্ছে মোল পার লিটার এককে ঘনমাত্রার শুধু মান। ওকে, সবচেয়ে পরিচিত এককে ঘনমাত্রার শুধু মান। সো তোমার যদি পার্সেন্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া থাকে, তোমাকে যেটা করতে হবে, এই পার্সেন্ট থেকে তোমাকে চলে যেতে হবে মোল পার লিটার এককে। তাহলে পার্সেন্ট থেকে মোল পার লিটার এককে কেমনে জানি যাও, মনে পড়ে? শর্টকাট সূত্র শিখাই দিছিলাম, এটা কি মোলারিটি। সো মোলারিটি সমান সমান আমরা কি জানতাম, 10x ডিভাইডেড বাই হচ্ছে m, শর্টকাট সূত্র যেটা বানাই দিছিলাম, মনে পড়ে? হ্যাঁ। সো আমরা কি করতাম, এই কনভার্সনটা করার জন্য এই দুইটাকে আস্তে করে এই x এর জায়গায় ঢুকাই দিতাম, তাহলেই কিন্তু আমরা মোলারিটি এককে পেয়ে যাইতাম মানটা, দেন ওই মানটাকে আমরা হচ্ছে এই জায়গাগুলোয় ইনপুট দিতে পারতাম। সো কাহিনী কি বুঝতে পারছো? আমি কিন্তু খুব ডিপ ডিসকাশন করতেছি, ক্লিয়ার? সো এই ধরনের কাজ কখনোই প্রশ্নে করবে না, বাট যদি কখনো করে, মাইন্ড ইট, তুমি কিন্তু এখানে ঘনমাত্রার মান সব সময় মোল পার লিটারে নিয়ে তারপর বসাবা। যদি অলরেডি থাকে তাহলে তো আরামসে বসাই দিবা, অলরেডি থাকবে। আর যদি না থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নিবা। ইয়েস ইয়েস ইয়েস, সে ইয়েস। ওকে, তো দেখি ফেসবুকে কি অবস্থা। ফেসবুকে তো পোলাপান কমে গেছে। আচ্ছা, এখানে আছে ফেসবুকে তো সব। আচ্ছা, তো দেখো এখন দেখো এই কেসি আসলে কিছু জিনিস নিয়ে কাজ করে, কিছু জিনিস নিয়ে কাজ করে না। তো আমাদের নর্মালি পদার্থের 4টা ভৌত দশা আমরা বলে থাকি কেমিস্ট্রির ক্ষেত্রে, যদিও আমরা জানি পদার্থের ভৌত দশা হচ্ছে 3টা, সলিড, লিকুইড আর গ্যাস, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা 4টা বলে থাকি, সলিড, লিকুইড, অ্যাকুয়াস এবং গ্যাস। তো কেসি সবসময় অ্যাকুয়াস এবং গ্যাস নিয়ে কাজ করে, সলিড এবং লিকুইড নিয়ে কাজ করে না। সলিড এবং লিকুইডের ক্ষেত্রে সক্রিয় ভর বা ঘনমাত্রাকে আসলে 1 ধরে নেওয়া হয়। কেসি সবসময় অ্যাকুয়াস এবং গ্যাস নিয়ে কাজ করে, ঠিক আছে?
তো কেন করে সেটা বলতেছি। কেন করে? কারণ কেসিতে আমরা আসলে কি অ্যাপ্লাই করি বলতো? এখানে কি ঘনমাত্রাগুলো ইনপুট করি, তাই না? সো ঘনমাত্রা সম্ভব যাদের, তাদের জন্য আসলে আমরা জিনিসগুলা বসাইতে পারি। যেমন ঘনমাত্রা সম্ভব হচ্ছে অ্যাকুয়াস কোনো কিছুর, গ্যাসীয় কোনো কিছুর। সলিড কিংবা লিকুইডের কিন্তু ঘনমাত্রা হয় না। আমি তোমাকে একটু বোঝাই, দেখো। এখানে ধরো একটা পাত্র নিছো, তো তোমার ভাল লাগতেছে না, তুমি কি করছো? ঢালাঢালি শুরু করে দিবা। তো তুমি কি করলা? তুমি হচ্ছে এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালছো, ভাল লাগতেছে না, ঢালে দিছো, ওকে। তো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো তুমি ঢালছো, এটা কিন্তু লিকুইডে ছিল, হ্যাঁ, মানে একদম বেসিক পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন তোমার আরেক ফ্রেন্ডের ভাল লাগতেছে না, সে কি করলো? বললো ঢেলে দেই। তুমি জিজ্ঞেস করলা কি ঢালবা? ও বললো যে পানি ঢেলে দেই। তুমি বললো আচ্ছা ঠিক আছে ঢালো। তো তুমি যখন তোমার ফ্রেন্ডকে পানি ঢালতে দিলা, ধরো সে 1 লিটার পানি ঢালছে, তো 1 লিটার যখন পানি ঢেলে দিল সে, তখন কিন্তু টোটাল সিস্টেমটা তোমার দ্রবণ হয়ে গেল। এটা কি বোঝো? কারণ তোমার দ্রব তখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই যে দ্রাবক, যেটা সার্বজনীন দ্রাবক আমরা জানি, পানি। সো এইটা হচ্ছে যুক্ত হয়ে গেল এবং টোটালটা মিলে একটা দ্রবণ ফরমেশনে নিয়ে আসলো। এটা কি বোঝো? ইয়েস ভাইয়া Yes. ইয়েস তো দুইটা যখন এরকম মিলে গেল, তখনই কিন্তু তোমরা একটা দ্রবণের জন্য ঘনমাত্রা টার্মটাকে নিয়ে আসো। ঘনমাত্রা টার্মটাকে তুমি আনোই কিন্তু দ্রবণের জন্য। যখন তারা এভাবে মিলে গেল এবং তোমার পানির পরিমাণ যদি 1 লিটার হয়, তুমি যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে থাকো, তাহলে তুমি বলে থাকবা যে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 2 মোল পার লিটার, যেখানে দুইটা জিনিসের সংমিশ্রণ আছে। কাহিনী কি বুঝতে পারছো? ফিল করতেছো তো আস্তে আস্তে? ইয়েস ইয়েস সে ইয়েস। ইয়েস একটু কমেন্টে জানাও দেখি বুঝতেছো নাকি কি কইতেছি আজকে। একটু ইয়েস জানাই দাও। ইয়েস, ওকে। সুমাইয়া রহমান, আলিফ, ইয়েস, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু এখনো ঢুকিই নাই, আস্তে আস্তে ফিলিংসে চলে যাবো আমরা, ঠিক আছে? ফিল করে পড়ালেখা করবো। জোস, ইয়েস, সবাই জোস বলতেছে, ওকে। তাহলে ঘনমাত্রা টার্মটা খাটে দ্রবণের জন্য। আচ্ছা, তো দ্রবণের জিনিসটা আমরা আসলে কখন পাই? যখন হচ্ছে আমরা অ্যাকুয়াস কোনো কিছু নিয়ে কাউন্ট করি, তাই না? অ্যাকুয়াস কোনো কিছুর জন্যই তো আমরা দ্রবণ জিনিসটা পেয়ে থাকি। এটা কি বুঝো? অ্যাকুয়াস মানে কি? জি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে যদি কখনো এরকম থাকে অ্যাকুয়াস, এটা কি বোঝায় বলতে পারবা কেউ? দেখি তো, পারো না কিছু? জলীয় দ্রবণ। কি বোঝায়? জলীয় দ্রবণ বোঝায়। জলীয় দ্রবণ বোঝায়। তার মানে এটা এরকম বোঝায় যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিকুইড হিসেবে আছে আর এক্সট্রা পানি আছে, হ্যাঁ, দুইটা মিলে আছে। তো অ্যাকুয়াস মানে কি? অ্যাকুয়াস মানে হচ্ছে সংমিশ্রণ। কার কার সংমিশ্রণ? পিওর জিনিস এবং হচ্ছে পানি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এক ধরনের দ্রবণ। তো দ্রবণের ক্ষেত্রে আসলে ঘনমাত্রা প্রযোজ্য। এ কারণেই আমরা এই কেসিএর জায়গায় অ্যাকুয়াস নিয়ে কাজ করি, কারণ অ্যাকুয়াস বলতে আসলে আমরা ঘনমাত্রাকে এখান থেকে ডিফাইন করতে পারি। এবার আসো কেন গ্যাস নিয়ে কাজ করি। গ্যাস নিয়ে কেন কাজ করি সেটাও বলতেছি। দেখো, তুমি আমারে বলো তো, এই বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? জীবনে কি পড়ালেখা করছো? করছো হয়তো। কত জানি? 78 নাকি? আচ্ছা, জি ভাইয়া তো 78% হচ্ছে নাইট্রোজেন থাকে বাতাসে। কোথায় থাকে? বাতাসে, বায়ুমণ্ডলে, ওকে। তো এইটা কি বুঝায় বলতে পারবা কেউ? পার্সেন্ট দ্বারা কি বুঝায়? যে 100তে কত, তাই না? তো তুমি এখানে নিশ্চয়ই এরকম বলতা যে 100 গ্রাম বাতাসে নাইট্রোজেন আছে হচ্ছে 78 গ্রাম। এটা কি বলতা তুমি? বলো তো, বলতা তো নাকি? বুঝো তো? জি ভাই হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, মানে 100 গ্রাম বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78 গ্রাম।
তাইলে দেখো এই যে 100 গ্রাম বাতাস, এই বাতাসটা তো আসলে একটা দ্রবণ না, বুঝো কি? কারণ বাতাসের মধ্যে তো আসলে নাইট্রোজেন আছে, তারপর অন্যান্য উপাদান আছে, সবকিছুর একটা মিশ্রণ আছে, তাই না? সো বাতাস কি একটা কাইন্ড অফ দ্রবণ না, বুঝো তো? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো আমরা এই গ্যাসীয় প্রপার্টির জন্য কিন্তু আসলে দ্রবণের অস্তিত্ব পেয়ে থাকি, আবার অ্যাকুয়াস প্রপার্টির জন্য কিন্তু আমরা দ্রবণের অস্তিত্ব পেয়ে থাকি। তাহলে এই দ্রবণ এই জিনিসটাকে আমরা পেয়ে থাকি কাদের কাদের জন্য? অ্যাকুয়াসের জন্য পেয়ে থাকি, আবার গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্য পেয়ে থাকি। আর আমরা বলছিলাম যে কেসির মধ্যে আমরা ঘনমাত্রা ইনপুট করব এবং সেই ঘনমাত্রাটা আমরা কাদের জন্য পাবো? অ্যাকুয়াসের জন্য পাবো, গ্যাসের জন্য পাবো। মানে যাদের ক্ষেত্রে দ্রবণ পসিবল তাদের ক্ষেত্রেই হচ্ছে আমরা ঘনমাত্রা ক্যালকুলেট করতে পারি। যেমন দ্রবণ পসিবল হচ্ছে অ্যাকুয়াসের ক্ষেত্রে আমরা দেখছি এই যে, আর এখানে গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে এই যে এল, এই এলটা আসলে কি? দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন, হ্যাঁ দ্রবণের আয়তন, কিন্তু হ্যাঁ দ্রবণের আয়তন। সো দেখো এখানেও কিন্তু দ্রবণের অস্তিত্ব আছে। আর 100 গ্রাম যেটা, এটাকেও আমরা বলতে পারি, এখানে যেহেতু নাইট্রোজেনের অস্তিত্ব আছে, এটা হচ্ছে কাইন্ড অফ দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, তো এটাই বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো সলিড এবং লিকুইডের ক্ষেত্রে কেন আমরা 1 ধরে নিই বাই ডিফল্ট? দেখো এটা যদি একটা সলিড পার্টিকেল হয়, পুরাটাই হচ্ছে ধরো ইট, পুরাটাই হচ্ছে ইট, তো এই সলিড পার্টিকেলের জন্য কি দ্রবণ জিনিসটা কনসিডার করা যায়? এখানে কি আর কিছু আছে? পুরাটাই ইটের উপাদান না, বুঝো তো নাকি? জি ভাইয়া। মানে এটা তো একটা দ্রবণ না, এখানে দ্রব দ্রাবক এইভাবে ডিফাইন করা যাইতেছে না, তাই না? সো এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে যেহেতু দ্রবণ জিনিসটা কনসিডার করা যাচ্ছে না, সো ঘনমাত্রাও কিন্তু তুমি কনসিডার করতে পারবা না, তাই না? কারণ পুরা জায়গাটার মধ্যে ইটি আছে, অন্য কিছু নেই, বুঝছো? তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে 1 ধরে নেওয়া হয়, যাদের ক্ষেত্রে এভাবে ডিফাইন করা যায় না, যেমন সলিডের ক্ষেত্রে যাচ্ছে না। কিন্তু অ্যাকুয়াস কোনো কিছুর জন্য কিন্তু ডিফাইন করা যায়। তো এই 2 মোল পার লিটার এটা কি বোঝায় বলো তো? এটা বোঝায় যে 1 লিটার দ্রবণে তোমার দ্রবের পরিমাণ কিরকম আছে? দ্রবের পরিমাণ আছে হচ্ছে 2 মোল। সো যাদের ক্ষেত্রে এরকম দ্রবণ হিসেবে রিপ্রেজেন্ট করা যায় তাদের ক্ষেত্রে ঘনমাত্রা পসিবল, এবং ওই ঘনমাত্রার অ্যাপ্লিকেশনগুলো আমরা হচ্ছে কেসির ক্ষেত্রে দেখে থাকি। বাট সলিড একটা জিনিসের ক্ষেত্রে কিন্তু দ্রবণ পসিবল না, সো ঘনমাত্রাও ওইভাবে ডিফাইন করা যায় না, 1 ধরে নেওয়া হয় ধরার জন্য আর কি। তাহলে এখন চিন্তা করো, যদি একটা লিকুইড কোনো কিছুর কথা বলি তোমাকে, ধরো এখানে হচ্ছে লিকুইড সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তো তাদের জন্য কি দ্রবণ পসিবল? এটা কি দ্রবণ? না ভাই, এটা তো দ্রবণ না, তাই না? এটা পুরাটাই তো সোডিয়াম হাইড্রোক্সাইড। যেমন ইট কি ছিল? পুরাটাই ইট ছিল, সেখানে পুরাটাই সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এরা কিন্তু দ্রবণ না। সো তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু আসলে ঘনমাত্রার জিনিসটা কাউন্ট করতে পারতেছি না। যাদের ক্ষেত্রে দ্রবণ এই কনসেপ্টটা খাটানো যায় তাদের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা ক্যালকুলেট করে থাকি, আর যাদের ক্ষেত্রে ঘনমাত্রা ক্যালকুলেট করে থাকি তাদের জন্যই আমরা কেসি বের করতে পারি। কাহিনীর কি বুঝতে পারছো? বুঝাইলাম যা? জি ভাই। সো এই জিনিস কিন্তু কেউ পারে না ইহ জীবনে, পারবেও না, বুঝবেও না। আশা করি আমি বুঝাইতে পারছি। ইয়েস বলতে হবে। হ্যাঁ ইয়েস। এই তো ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, খুব গ্রেট। এবং তোমাদের বাচ্চা কাচ্চাদের পড়াবা, এগুলা খুব মজা পাবে ওরা। হ্যাঁ, তো আমরা কেসির ক্ষেত্রে হচ্ছে অ্যাকুয়াস এবং গ্যাস দুইটা নিয়ে কাজ করব। আর এদের একক নির্ণয় করা যায় বইয়ের রেসপেক্টে, কিন্তু আমরা কিন্তু বলছি এখানে শুধু আমরা সক্রিয় ভরের মানটাকে ইনপুট দিই, মানে মানটাকে বসাই। সো আলটিমেটলি লজিক অনুযায়ী কেসি এর কোনো একক থাকার কথা না, শুধু মান যেহেতু বসাইতেছি, একক ছাড়া বসাইতেছি, তাও আমাদের বইগুলায় তাদের একককে বলে দিছে। তাই বইয়ের ভাষায় আমরা একক শিখব জাস্ট মনে রাখার জন্য, কারণ কিন্তু আমরা মনে মনে বিশ্বাস করব যে তাদের মান দিয়ে কাউন্ট করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে একক পসিবল না। বাট বইয়ে আছে যেহেতু আমরা শিখতেছি, তো এককটা কিভাবে বের করব? কেসি সমান সমান মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন।
হ্যাঁ, এভাবে বের করব। সো আমরা এগুলো শিখাবো আস্তে আস্তে, প্যারা নাই। সো মোল পার লিটার কেন নিলাম, কারণ ঘনমাত্রা ক্যালকুলেট করা হয় মোল পার লিটার দিয়েই ক্যালকুলেট করা হয়, আমরা জানি ম্যাক্সিমাম টাইম। আর উপরে হচ্ছে পাওয়ার হিসেবে ডেলেন বসানো হয়েছে। তো ডেলেনের পরিচয় কি আগেই বলছি, ডেলেন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এবং এই ডেলেনের ক্যালকুলেশনে আমরা কোন ধরনের উৎপাদ এবং কোন ধরনের বিক্রিয়ক নিয়ে কাজ করব বলতো? এই কেউ একজন বলো, কই মেয়েরা কই? আজকে মেয়েরা দেখি কথাই বলো না। অ্যাকুয়াস আর গ্যাসিয়াস। হ্যাঁ, অ্যাকুয়াস এবং গ্যাসিয়াস। তো মাইন্ড ইট, এই ডেলেনের ক্যালকুলেশনে অ্যাকুয়াস এবং গ্যাসিয়াস নিয়ে কাজ করব। ওকে, ঠিক আছে। এবার এই পাশে চলে আসো। তো আংশিক চাপ রিলেটেড সক্রিয় ভর নিয়ে কাজ করবে কেপি, এবং কেপি আমরা শুধুমাত্র সাম্যাবস্থার জন্য পেয়ে থাকবো, অন্য কোনো অবস্থার জন্য পাবো না। তো এখানে আসলে আংশিক চাপ দেখানো হয়েছে, ধরো একটা উৎপাদ আর এটা ধরো রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ, তো তাদের সহগগুলা হচ্ছে পাওয়ার হিসেবে বসে গেছে। তো আংশিক চাপের কনসেপ্টটা আমি কিন্তু উপরে দেখাই দিছি, এখানেও আসলে ওইটাই দেখানো হয়েছে। এই যে এইখানে একটা পাত্রের মধ্যে তুমি আর তোমার বন্ধুকে রেখে দেওয়া হয়েছে, তো তোমরা হচ্ছে অংশ অংশ করে চাপ দিতেছো, হ্যাঁ। তো অংশ অংশ করে চাপ দিলে পাত্রের দেয়ালে অনুভূত মোট চাপটা হচ্ছে পি। আর পি সমান সমান কি, আমি যদি এভাবে লিখতে চাই যে এক্স পি এ মানে তোমার আংশিক চাপ, তুমি যদি এ হও, আর এক্স পি বি মানে বি এর আংশিক চাপ, ঠিক আছে? দুইটা মিলে মোট চাপ। আচ্ছা, তো এখন এই আংশিক চাপ কিভাবে বের করা যায় সেটা একটু দেখবো, আমাদের কেপি ক্যালকুলেশনে এটা লাগবে। সো মোলার ঘনমাত্রা কিভাবে বের করা যায় আগেই দেখছি, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হয়। আর আংশিক চাপ কিভাবে বের করবা, আংশিক চাপকে আমরা সংক্ষেপে বলে থাকি আচা। আচা বুঝো তো? আচা মানে হচ্ছে আংশিক চাপ। সো আমি একটা ভিডিও বানাইছিলাম, ওখানে বলছিলাম যে তোমরা আচার জায়গায় আবার আজা আজা করো না, কারণ অনেকেই হিন্দি সিনেমা দেখো, আজা আজা করলে তো সমস্যা, দেখবা যে কোথা থেকে কে চলে আসছে তোমার সামনে, তুমি এক্সপেক্ট করো নি। সেটা হচ্ছে আচা, হ্যাঁ। তো আংশিক চাপ সমান সমান আমরা বলতে পারি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো মোল ভগ্নাংশকে যদি মোট চাপ দিয়ে গুণ করে দেই তাহলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। মোট চাপ বলতে বুঝতেই পারতেছো, এই যে এইটা। আর মোল ভগ্নাংশ কিভাবে কাউন্ট করা যায়, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল সংখ্যা, হ্যাঁ। তো তুমি যদি এখানে একটু দেখে, তুমি যদি এরকম কিছু দেখাইতে চাও, ধরো এটা একটা পাত্র, এ আর বি আছে, এ হচ্ছে তুমি। আমি যদি তোমাকে বলি তোমার আংশিক চাপ কত, তুমি কি করবা জানো? তুমি তো জানো আংশিক চাপ সমান সমান কি বলো তো? তোমার আচার সমান সমান কি? তোমার আচার সমান সমান কি? মোল ভগ্নাংশ। কই কও না কেন? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মুখে কি তোমাদের? মোট চাপ। আচ্ছা, ঠিক আছে। সো মোল ভগ্নাংশ সমান সমান তোমার মোল ভগ্নাংশ কি হবে বলো? তোমার নিজের মোল সংখ্যা আর মোট মোল সংখ্যা মানে কি? তোমার এবং তোমার বন্ধু, মোটা বন্ধুর মোল সংখ্যা। তো এটাকেই মূল ভগ্নাংশ বলা হইতেছে। আর মোট চাপ তো বুঝতেই পারতেছো, দুইজন মিলে যা চাপাচাপি করতেছো আর কি। তো এই হচ্ছে অবস্থাটা। তো এইভাবে আংশিক চাপ বের করতে হয়। আর আংশিক চাপ আমরা বেসিক্যালি কাদের জন্য পেয়ে থাকি? গ্যাসের জন্য চাপ ক্যালকুলেট করে থাকি সার্বজনীনভাবে। তো আংশিক চাপের ক্যালকুলেশনে বা কেপি নির্ণয়ের সময় আমরা সবসময় সলিড, লিকুইড, অ্যাকুয়াসকেও বাদ দিয়ে দিব, শুধুমাত্র গ্যাস নিয়ে কাজ করব, কারণ চাপ আসলে আমরা গ্যাসের জন্যই মেজার করে থাকি। তো একক কিভাবে কাউন্ট করা যায়? কেপি সমান সমান এটিএম টু দি পাওয়ার ডেলেন, হ্যাঁ, কারণ চাপের সার্বজনীন একক হচ্ছে এটিএম, তার উপরে পাওয়ার হিসেবে ডেলেন বসবে। আর কেসিএর একক ক্যালকুলেশনে সার্বজনীন ঘনমাত্রা মোল পার লিটার, তার পাওয়ার হিসেবে ডেলেন বসে যাবে। আমরা দেখাবো একটা একটা করে, প্যারানোর দরকার নেই। আর এই ডেলেনের ক্যালকুলেশনে আমরা কাদেরকে নিয়ে আসতে পারি? হ্যাঁ বলো তো? শুধু গ্যাস। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা গ্যাসকে নিয়ে আসতে পারি। ওকে, তো এখন দেখো কেপি সমান সমান কেসি আর টি ডেলেন, এরকম একটা সম্পর্ক আমরা প্রতিপাদন করছিলাম। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে যে এখানে এককগুলা বসাইতে পারে না, ভুল করে। সো আমি একটু বলে দিই তোমাদের। দেখো আর টি কি, আর এর পরিচয় কি মনে আছে? আর হচ্ছে
মোলার মোলার গ্যাস গ্যাস ধ্রুবক। যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো বা জানো না, এটা জেনে রাখো। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো এই আর এর অনেকগুলো একক আছে, আমরা শিখাইছি। এসআই একক আছে, যেমন এসআই এককে মান হয় কত 8.314। আবার লিটার এটিএম একক আছে। তো এখানে আমরা সব সময় আর এর এককটা বসাবো এমনভাবে যাতে করে সেটা আমাদের কেসির সাথেও মিলে এবং কেপির সাথেও মিলে। তো আর এর এককটা আমরা বসাইছি হচ্ছে লিটার এটিএম পার মোল পার হচ্ছে কেলভিন। কারণ কেপি এর ক্ষেত্রে আমরা দেখি যে এটিএম গন্ধ করে, সেখানে এটিএম এর অস্তিত্ব আছে। আবার কেসি এর ক্ষেত্রে আমরা দেখি মোল পার লিটার মোলের একটা গন্ধ করে, তাহলে এখানে মোলও আছে। হ্যাঁ, সো যাদের গন্ধ করবে তাদেরকে রাখতে হবে আর কি। সো এই মানটা আমরা সবসময় এখানে বসাবো, আর এর মান। আর টেম্পারেচার সারা জীবন কেলভিন, তুমি ওরা লাত্তাইলেও কেলভিন, গুতাইলেও কেলভিন, ও যদি মইরা যায় কব্বরে ও কেলভিনই থাকবে। সো টেম্পারেচার হচ্ছে কেলভিন। আর দেখো এখানে কিন্তু কেপি এবং কেসি দুইটা টার্ম একসাথে একটা সম্পর্কের মধ্যে আছে। তাহলে ডেলেনের জায়গায় তুমি কাদেরকে ইউজ করতে পারবা বলো তো? অ্যাকুয়াস গ্যাস দুইজনকে ইউজ করবা, নাকি যে জিনিসটা সব জায়গায় কমন তাকে ইউজ করবা? কমন সেন্স কি বলে? যেটা কমন সেটা সবচেয়ে কমন যেটা কেসির ক্ষেত্রেও কমন, কেপির ক্ষেত্রেও কমন। সেটা কি? সেটা হচ্ছে গ্যাস। সো এখানে সবাই যেটা করে ভুল করে, পারে না। সো এখানে গ্যাস অ্যাকুয়াস যা আছে সবাই ক্যালকুলেট করে ফেলে এই জায়গাটায়, সেটা করা যাবে না। সো ইয়েস, বুঝতে পারছি? ক্লিয়ার? অল ক্লিয়ার? Yes. অল ক্লিয়ার? Yes. ওকে, হ্যাঁ। Yes. তো মাথা ক্লিয়ার, এবার আসো খেলা শুরু। তো খেলাতে যাবো আর একটু পরে, এখনো যাই নাই। এখানে হচ্ছে কই যাবো, এই জায়গাটায়। তো চলো আমরা একটু অ্যাপ্লাই করি যে কিভাবে কি করা যায়। অনেক কিছু তো শিখলাম। ধরো এটা মনে করো আকাশে বাতাসে বিক্রিয়া হইতেছে, এরকম একটা বিক্রিয়া। এই বিক্রিয়া আদৌ সম্ভব না। তো এখানে কি করা হয়েছে, 2 মোল এ নেওয়া হয়েছে, 3 মোল বি। এ হচ্ছে সলিড, তারপরে হচ্ছে বি হচ্ছে গ্যাস, সি হইতেছে 4 মোল তৈরি হয়েছে, মানে সহগ যদি বলি আর কি। তো এটা লিকুইড, এটা হচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে অ্যাকুয়াস। তো ধরো এই জায়গাটা আমি কেসি এর রাশিমালাটা লিখব। রাশিমালা মানে ওই যে ঘনমাত্রা দিয়ে পাওয়ারটা লিখব, আর এখানে এককটা লিখব। ঠিক একইভাবে এখানে হচ্ছে রাশিমালাটা লিখব কেপি এর জন্য, আর এখানে হচ্ছে এককটা লিখব। তো জাস্ট তুমি পার্থক্যটা দেখো। তো কেসি এর ক্ষেত্রে উপরে কিন্তু আমরা উৎপাদ নিয়ে কাজ করব, নিচে হচ্ছে বি নিয়ে কাজ করব। নিচে বি এবং উপরে হচ্ছে উ। সো উপরে থাকলে উ, নিচে থাকলে হচ্ছে বি, উ বি। তো এখন একটা জিনিস খেয়াল করো যে উৎপাদ হিসেবে কারা কারা আছে। আমরা দেখতেছি হচ্ছে সি আছে, ডি আছে, এফ আছে। বাট কেসি এর ক্ষেত্রে কাদের কাদের যেন ক্যালকুলেটে নিয়ে আসা যায় বলো তো? ক্যালকুলেশনে অ্যাকুয়াস আর গ্যাসিয়াস। অ্যাকুয়াস এবং হচ্ছে গ্যাসিয়াস। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে ছোট্ট বন্ধুরা এখানে ঘোরাঘুরি করতেছে, তুমি কি সবাইকে খেলায় নিবা? না, কিছু মানুষ থাকবে যারা দুধ ভাত খেলাধুলায় দেখো। তো এখানে দুধ ভাত কে আছে বলো তো, যাদের পাত্তা দেওয়া যাবে না এই উৎপাদগুলোর মধ্যে? স্যার এ আছে, একে পাত্তা দেওয়া যাবে না। আচ্ছা, আগে আগে উৎপাদের দিকে তাকাও, এই যে এই দিকে তাকাও, কারে পাত্তা দিব না বলো? 4C। হ্যাঁ, সি কে পাত্তা দেওয়া যাবে না, কারণ সি কি লিকুইড, ওরে খেলায় নিবই না, ওর লাত্তি মেরে বাইর করে দিব। কাদের কাদের খেলায় নেওয়া যাবে? যাদের গ্যাস এবং অ্যাকুয়াস হিসেবে উল্লেখ করা যায়। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে যেহেতু সি নিয়ে কাজ করতেছি মানে ঘনমাত্রা, তাহলে আমরা এভাবে লিখতে পারি এফ উৎপাদের ঘনমাত্রা এবং তার পাওয়ার কত? তার পাওয়ার হচ্ছে 6 ইন্টু ডি উৎপাদের ঘনমাত্রা, তার পাওয়ার হচ্ছে 5। সো দেখো আমাদের উৎপাদের কাজ কিন্তু শেষ। এই দুইটারে নেওয়া গেছে আর এলটারে লাথি মেরা বাইর করে দিছি। সো এবার আসো বিক্রিয়কে। সো বিক্রিয়কে কাকে একটু লাথি মারতে ইচ্ছা করে মাঝে মধ্যে? কিছু থাকে না বন্ধু বান্ধব যে একটু লাথি মেরা বাইর করে দিতে ইচ্ছা করে, কাকে করে? এ তো এটারে বাইর করে দাও, তাহলে থাকবে কে? শুধু বি থাকবে। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বুঝছো কাহিনী? সো এইটা হচ্ছে আমাদের কেসি এর রাশিমালা। আর এককটা কি হবে? এককের ক্ষেত্রে আমি বলছি যে কেসি এর এককটা কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তো এখন দেখো মোল পার লিটার তো থাকবেই, আর পাওয়ারটাই হচ্ছে চেঞ্জটা আসবে। এখন দেখো পাওয়ার হিসেবে আমি কি বলছিলাম, এটার ক্যালকুলেশনে কাদেরকে নিব? অ্যাকুয়াস
প্লাস গ্যাস সবাইকে নিতে হবে ডেলেনের ক্যালকুলেশনে। ডেলেন মানে জানো কি ছিল? উৎপাদের মাইনাস সংখ্যা বিক্রিয়ক মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। স্পেসিফিকলি বললে সহগ বলবো আর কি। তো এখন দেখো তাহলে উৎপাদ কাদের কাদের নেওয়া যাবে বলো তো, এখানে কত লিখবো বলো দেখি, সবাই আমার সাথে বলো। উৎপাদ হিসেবে কাদের মূল সংখ্যা এখানে যোগ করব বলো? 6 + 5 - 3। হ্যাঁ 5 + 6 মানে এই দুটো উৎপাদকে নিছিলাম, আর এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক -3। সো এখন দেখো 5 + 6 মানে কত হয় বলো? 11। 11 থেকে 3 বাদ দিলে কত হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঢাকা ভার্সিটির। এই তো ঢাকা ভার্সিটির চান্স হয়ে গেছে, সেটাকে একটু ব্র্যাকেট দিও, নাহলে একটু সমস্যা দেখা যাবে। তাহলে কাহিনীটা কি বুঝতে পারছো? ওকে, ইয়েস ইয়েস, ওকে, সেরা সেরা সেরাদের সেরা। তোমরা তো চান্স পেয়ে গেছো সব জায়গায়, এইচএসসির আগেই চান্স পেয়ে গেছো। সুন্দর না জিনিসটা? জি ভাই, এসে পড়ে সবাই। হ্যাঁ, এবার একটু দেখো কেপি। তো কেপির ক্ষেত্রে কি করব বলো তো? এই উৎপাদের দিকে তাকাও। এখন আবার দেখবে একজনের ভালো লাগে না, ঠিক আছে? এখন কারে ভালো লাগে না বলো? এফ কে ভালো লাগে না। এখন মনে করো কাকে ভালো লাগে না? এদিকে এফ কে ভালো লাগে না। মনে করো তুমি ঘুরতে যাইতেছো, ব্রেকআপ ঝামেলা আর কি, বুঝছো? মনে করো তুমি যাইতেছো একজনের সাথে যাইতে, তুমি আর সে যাবে। এখন একজন মনে করো যে না, তোমাদের সাথে যাইতেই চাইতেছে। এখন তারে ভালো না লাগলে কি করবা তুমি? তোমার তো নিজের সুবিধাটা দেখতে হবে। তোমরা চাচ্ছ 2 জন মিলে মুভি দেখতে যাবে, এখন 3 জন মিলে তো গেলে মজাটা হবে না। তাহলে ওরা কি করবা? লাথি মেরে বাইর করে দেবে। সো এখানে এরকম একটা লাথি তুমি একে দিতে পারো। তো দিলে তোমার থাকবে হচ্ছে ডি। তাইলে ডি এর আংশিক চাপ আর পাওয়ার কত হবে বলো? 5। কেন এটাকে লাথি মারলাম বলো তো? এটা হচ্ছে অ্যাকুয়াস। হ্যাঁ, এটা অ্যাকুয়াস আছে তাই মনে করো উড়াই দিস। আচ্ছা, তো এবার আসো বিক্রিয়ক। বিক্রিয়কের ক্ষেত্রে দেখো তো কি করতে ইচ্ছা করে? এই যে ওরা মনে করো বাগাই দিবা, পাত্তা নাই। তাহলে এটা হচ্ছে বি বিক্রিয়কের, আর এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে কেপির রাশিমালাটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা কি খেয়াল করছো তোমরা? ওকে, ইয়েস, ওকে। এবার আসো এটিএম। এটিএম টু দি পাওয়ার ডেলেন। এবার কও কি লিখবো? স্কয়ার দিব। হ্যাঁ, 5 - 3। 5 মানে উৎপাদ, গ্যাসীয় উৎপাদ মাইনাস হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক। তাহলে 5 - 3 তে কত হয়? এটিএম স্কয়ার। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এখন আমার একটু বলো যে তোমরা এতদিন ইহ জীবনে যে সমস্ত ম্যাথ করে আসছো, সেই সমস্ত ম্যাথে তোমরা কি বিয়োজনের পরিমাণ দিয়ে ম্যাথ করছো না আলফা দিয়ে ম্যাথ করছো? কে বলতে পারবা? নাকি করো না? আলফা দিয়ে বেশি করছি। আলফা দিয়েই তো করছি ভাইয়া। আলফা দিয়েই তো করছো, এবং তোমরা মারাটা খাইতা অ্যাডমিশনে, বুঝবাও না। বুঝতে পারছো? আলফা দিয়ে ম্যাথ করলে সব ম্যাথ মিলবে না। এটাই তো ঝামেলা আছে। আলফা কি 3 আলফা দিব নাকি আলফা দিব, এটা নিয়ে যত ব্যস্ত। হ্যাঁ, এটা যারা আসলে পড়ালেখা একটু করছো তারা হয়তো বা জানো। বিপদে যারা একটু বেশি পড়ালেখা করছো তারা পড়ছো, আর যারা শুধুমাত্র বই নিয়েই ছিলা, যে কোনো মতে বইয়ের কয়টা উদাহরণে ম্যাথ পারছি হয়ে গেছে কাম, তো তারা এই কাহিনীটা বুঝতেও পারো না। আমি বলি আলফা দিয়ে ম্যাথ করলে অনেক ম্যাথই মিলবে না। কেন মিলবে না ব্যাখ্যা করব, প্রমাণ দিয়ে দিব তোমাদেরকে। তোমরা জিজ্ঞেস করতে পারো আমাকে যে প্রমাণ দেন কেন মিলবে না, এইসব কথা কেন বলতেছেন। আমি দেখাই দিব যে মিলে না। যে আর এক্স দিয়ে যদি ম্যাথ করো সেটাকে বলতেছি হচ্ছে বিয়োজনের পরিমাণ, আলফাকে বলতেছি হচ্ছে বিয়োজন মাত্রা। তো এক্স দিয়ে তুমি যদি ম্যাথ করো সব ম্যাথ মিলবে, অল ম্যাথ মিলবে। তাই একটা হাসির ইমোজি এখানে তুমি দিতে পারো, আর আমি হইলে একটু কোকড়া চুল দিয়ে দিও। ঠিক আছে, তো এখন কোনটার পরিচয় কি সেটা আমি একটু বলি। দেখো, বিয়োজনের পরিমাণ নাম শুনে কি বোঝা যাইতেছে? বিয়োজিত হয়ে যাবে, হ্যাঁ, নাই হয়ে যাবে। সো ধরো তোমার আছে 100 টাকা, এখন তোমার ছোট ভাই তোমার পকেট থেকে 2 টাকা মাইরা দিছে, হ্যাঁ। তো 2 টাকা যদি মাইরা দেয় তাহলে কতটুকু সে নিয়ে গেছে বা বিয়োজিত হয়েছে কতটুকু তোমার বলতে পারবা? হ্যাঁ, 2 টাকা। 2 টাকা বিয়োজিত হয়েছে, হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, তো বিয়োজনের পরিমাণ হইতেছে এই যে 100 থেকে যে 2টা মাইরা দিল সেটা, হ্যাঁ। আচ্ছা, আর বিয়োজন মাত্রা কি সেটাও বলতেছি। তো আমি এটাকে সংজ্ঞায়িত করছি এভাবে যে কোনো পদার্থ থেকে যতটুকু বিয়োজিত হয় সেটাই হচ্ছে বিয়োজনের পরিমাণ। সিম্পল কথা। টাকা থেকে যতটুকু টাকা চলে যাবে, যদি মোল থাকতো মোল থেকে যত মোল চলে যাবে, ঘনমাত্রা থাকলে
যতটুকু ঘনমাত্রা চলে যাবে, ঠিক আছে? সো দেখো, বিয়োজনের পরিমাণের বিভিন্ন একক হইতে পারে, সেটা মোল হইতে পারে, মোল পার লিটার হইতে পারে, এটিএম হইতে পারে, হ্যাঁ। বাট তুমি সব সময় আমাদের বইয়ে দেখবা মোল দিয়ে করা আছে, হ্যাঁ। বিয়োজনের পরিমাণ মোল দিয়ে করা আছে, মানে মোল হিসেবে বিয়োজনটাকে উল্লেখ করা হয়েছে। তো সেটা যে কোনো কিছু হইতে পারে, আমি বলে দিলাম আগেই। তো এই বিয়োজনের পরিমাণ যেটা এক্স, সেটা হচ্ছে বিক্রিয়ার সহগের অনুপাত মেনে চলে। কিরকম? যে যেমন ধরো N2 প্লাস হচ্ছে 3H2, তুমি এখানে পাইলা হচ্ছে 2NH3। তো সহগের অনুপাত মেনে চলে মানে কি? এদের এই যে 1, 3 এবং 2, এই যে সহগগুলা আছে, এই সহগগুলার রেশিওটা মেনে চলবে কে? এক্স, ঠিক আছে? যে কে? সে হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর বিয়োজনের পরিমাণের একক আছে, ঠিক আছে? এবার চলে আসো বিয়োজন মাত্রা। তো মাত্রার সংজ্ঞাতে এটা বলা হয়েছে যে কোনো পদার্থের প্রতি এককে যতটুকু বিয়োজিত হয়, মানে প্রতি ইউনিটের জন্য মেজার করা হইতেছে। যেমন ধরো তোমার 100 কোটি টাকা থেকে যদি তোমার প্রিয়জন 50 কোটি টাকা নিয়ে যায়, ঠিক আছে? 50 কোটি টাকা নিয়ে গেল, তাহলে এই প্রিয়জন যে 50 কোটি টাকা নিল, সেটা হচ্ছে তোমার মোট বিয়োজনের পরিমাণ। আর তোমার যে 100 কোটি টাকা ছিল, অনেক কষ্ট করে জমাইছো, ধরো বুয়েটে চান্স পাইছো, বুটেক চান্স পাইছো, টিউশনি করে জমাইছো, তার মধ্যে থেকে 50 টাকা নিয়ে গায়েব, তারপরে বলে দিল ব্রেকআপ। সো এরকম হইতেই পারে। সো মনে করেন এটা আমার জীবনের সাথে মিল আছে, এরকম নাই। তো এখানে যে 100 টাকা আছে, সেটা হচ্ছে তোমার আদি পরিমাণ, ঠিক আছে? আদি পরিমাণ। এখন বিয়োজন মাত্রা আমরা বলতেছি তখনই যখন আমরা প্রতি একক ইউনিটে হিসাব করব। মানে যদি একে কতটুকু বিয়োজিত হয়েছে সেটা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? 50কে 100 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ। তো এই যে রেশিওটা আমরা পাইলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিয়োজন মাত্রা। মানে 100তে কতটুকু বিয়োজিত হয়েছে? 50। একে কতটুকু বিয়োজিত হয়েছে সেটাই হইতেছে আমাদের বিয়োজন মাত্রা। এখানে দেখো উল্লেখ করা হয়েছে কোনো পদার্থের প্রতি এককে, মাইন্ড ইট, প্রতি এককে যতটুকু বিয়োজিত হয় সেটাই হচ্ছে বিয়োজন মাত্রা। সো তোমার কি মনে হয় এই এক্স আর এই যে আলফা, এরা কি এক? এরা কি এক? এরা তো এক না, তাই না? এখানে 50টা হচ্ছে এক্স এর মতো, আর এইটা হচ্ছে আলফার মতো, হ্যাঁ। এরা এক না। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে একটা সূত্রের মতো ফরমেশন তৈরি করছি। তো এখানে বলতেছি এরকম যে আলফা ইকুয়াল, আমরা কি লিখতে পারি? এ বাই এ নট। তো এ কে আমরা বলতেছি হচ্ছে মোট বিয়োজনের পরিমাণ, মানে যতটুকু বিয়োজিত হবে টোটাল। আর নিচে আমরা এ নটকে ডিফাইন করতেছি এইভাবে যে আদি পরিমাণ। তো এদের রেশিও সবসময় কি আসবে বলতো? 100 থেকে, মানে 100 না, 1 থেকে সবসময় কম আসবে না, বুঝো তো? আদি পরিমাণ তো সবসময় বেশি থাকবে, হ্যাঁ, টাকার পরিমাণ তো বেশি থাকবে, সেটা সবসময় বড় থাকবে আর উপরেরটা ছোট থাকবে। তো এটাকে আসলে একটা হ্যান্ডসাম ফিগার দ্বারা করানোর জন্য 100 দিয়ে গুণ করি আর কি, হ্যাঁ, যাতে করে জিনিসটা সুন্দর দেখা যায়। মনে করো দশমিক সামথিং, দেখতে কষ্ট লাগে না, গরিব গরিব মনে হয়, বাট তুমি যদি 100 দ্বারা গুণ করে দাও ভালো লাগে আর কি, হ্যাঁ। তো এখন একটু চিন্তা করো তো, যদি আমরা বিয়োজনের পরিমাণের একক মোল ধরে নেই, তাহলে মোট বিয়োজনের পরিমাণ ধরো সামথিং মোল, আর আদি পরিমাণ হচ্ছে সামথিং মোল। তাহলে আমাকে একটু বলো তো, বিয়োজন মাত্রার কি কোনো একক থাকা পসিবল? দেখো তো, মোল মোল কাটাকাটি চলে যাবে না, ফুর্তি হবে, আনন্দ হবে তাদের মধ্যে, গ্যাস গ্যাস করে কেটে যাবে। তো কাটাকাটি যদি হয়ে যায়, তাহলে বিয়োজন মাত্রার কিন্তু কোনো একক নাই, বুঝো তো? ইয়েস, ইয়েস, ওকে। তো আশা করি বুঝাইতে পারছি। তো এবার আস্তে আস্তে মজার দিকে ঢুকবো। দেখো, এই জিনিসটা যদি বুঝাই, ইহজীবনে আর কোনো ম্যাথে তোমার প্রবলেম হবে না আলফা এবং এক্স সংক্রান্ত জটিলতায়। দেখো, তো প্রথমে হচ্ছে এইদিকে একটু তাকাবো, দেন এইদিকে তাকাবো। তো নর্মালি এই ম্যাথগুলো আসলে আমরা বইয়ে করছি, বইয়ে এসব ফিল করি। এখানে আসলে ফিল করাবো যে আলফা দিয়ে ম্যাথ করা যাবে না, এক্স দিয়ে
ম্যাথ করতে হবে, এখানে আসলে ফিল করতে পারবা তুমি। আমি তো আসলে ফিলিংস নিয়ে কাজ করি মানুষের, মানে বোঝাই আর কি ম্যাথ, তো এখানে তুমি বুঝতে পারবে জিনিসটা। তো দেখো এটা একটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেন দুইজন মিলে অ্যামোনিয়া তৈরি করছে। আর তাহলে দেখো তোমাকে প্রশ্নে ধরো বলা নাই যে আদি মোল সংখ্যা কত, মানে তুমি নাইট্রোজেনের কতটুকু মোল নিছো, হাইড্রোজেনের কতটুকু মোল নিয়ে তাদের সাথে লাগাই দিচ্ছ, মিশায় বিক্রিয়া করা শুরু করে দিচ্ছ, সেটা প্রশ্নে বলা নাই। তাহলে বলা যদি না থাকে তাহলে আমরা আসলে আদর্শ বিক্রিয়া থেকে তাদের সহগগুলাকেই আদি মোল সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, আরেকজন আসছে, ওকে, শেষ বিকেলে ঝড় তুলতে আসছে মাঠে, ওয়েলকাম। তো দেখো তাদের সহগগুলাকেই কিন্তু আদি মোল সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। তাহলে এটার আদি মোল সংখ্যা কত হবে বলো তো? 1, তাই না? আর এটার আদি মোল সংখ্যা কত হবে? 3। বুঝো তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, আর একদম বিক্রিয়ার শুরুতে, মানে যখন বিক্রিয়াটা স্টার্ট করছো তখন তো বিক্রিয়া পাত্রের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিস নিছো, বিক্রিয়কগুলা নিছো, তাই না? তো একদম টি সমান সমান যখন 0, বিক্রিয়ার একদম শুরুতে, তখন কি কোনো উৎপাদ থাকবে? থাকবে না, তাই না? 0। তো ধরো বিক্রিয়া করতে করতে এটা এটার সাথে লেগে লেগে ধরো উৎপাদ তৈরি করতেছে, হ্যাঁ। তো এক পর্যায়ে বিক্রিয়া তৈরি করতে করতে আস্তে আস্তে বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে গেল। তো সাম্যাবস্থায় যখন যাবে তোমরা যেটা করতা, তো সাম্যাবস্থায় গেলে কিছু পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাইতো না, বুঝতো নাকি? মানে আগের মতো তো আর থাকবে না, শুরুতে তুমি 1 মোল নিছো, এখানে 3 মোল নিছো, তো সাম্যাবস্থায় চলে গেলে এই 1 আর 1 থাকবে না, কারণ কিছু বিক্রিয়ক বিক্রিয়া করে করে উৎপাদের দিকে ধাবিত হবে। তো তুমি যেটা করতা, এখানে 1 মাইনাস আলফা লিখতা, তারপর 3 মাইনাস 3 আলফা লিখতা। কিভাবে এটা লিখতা? ওই যে একটা রেশিও আছে 1:3:2, এই রেশিওটা রেসপেক্টে লিখতা। হ্যাঁ, আমি দেখাবো, সমস্যা নেই। তো 3 মাইনাস 3 আলফা লিখতা, আর এখানে হচ্ছে 2 আলফা লিখতা। তো কিভাবে লিখলা যারা বুঝতেছো না ফার্স্ট ইয়ারে, যে ভাইয়া 3 আলফা কেন হইলো, এখানে কেন 1 আলফা হইলো, এটা বুঝাইতেছি পরে। এখন একটু খেয়াল করো তো, এটাই তো তুমি লিখতা না? আমি কি সত্যি বলছি? জি ভাই। হ্যাঁ, সত্যি বলছি, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি একটু দেখো যে তোমাকে আমি একটা প্রশ্ন করি আগে। তোমার ধরো আছে, আমি টাকা পয়সা পছন্দ করি, তোমার আছে 10 কোটি টাকা, তো 10 কোটি থেকে আমি হচ্ছে 2 নিয়ে গেলাম, তোমার কয় কোটি টাকা আছে বলতে পারবা কেউ? এই কমেন্টে জানো। 8 কোটি। 8 কোটি। 10 কোটি থেকে আমি 2 নিয়ে গেলাম, তোমার কয় কোটি টাকা আছে কমেন্টে জানাও দেখি। 9 কোটি 99 লাখ। কি কও মিয়া? 8 কোটি টাকা। কমেন্টে জানাও দেখি, 10 কোটি থেকে 2 নিয়ে গেলাম, তোমার কয় কোটি টাকা আছে? সে 2 কি ভাইয়া? হ্যাঁ? ভাই আমার 10 কোটি টাকাই আছে, আপনি তো কি 2 নিছেন, আপনি তো টাকা টুকু কিছু নেন নাই। ওরে বাবা রে বাবা, এত গ্যাঞ্জামা কেন তোমরা? গ্যাঞ্জামা পাবলিক। এই ওদের কথা কি ঠিক আছে? হ্যাঁ, 8 কোটি তো হওয়া উচিত না? আচ্ছা 10 crore, ওরে বাবা, একজন লেখছে ইংলিশ। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো আবার একজন লেখছে 9 কোটি। কেন ভাই? আচ্ছা আলিফ, এইটা কেন লেখছস? হ্যাঁ, মানে তুই কি আমার দিবি না? 2 দিবি না? 9,99,99,999। বাইরে ভাই হয়েছে। এইসব জিনিসগুলা ভালো বুঝোস, কারণ এখন তো আবার ওই যে 99 টাকায় গিফট টিফট কিনতে যাস, ফেব্রুয়ারি মাস চলে, হ্যাঁ, অফার দেয়। তো যাই হোক, আমি ওর বলি, আলিফ আবার এসব এক্সপার্ট। হ্যাঁ আমি জানি ওরে, আমি চিনি তো, সে যা ফেসবুকে করে আমি দেখি তো। চরম এক্সপার্ট। হ্যাঁ, ব্যাপক। তো দেখো, আমি বলছি 10 কোটি টাকা তোমার ছিল, আমি 2 নিছি। এখন তুমি এত সদয় কেন ভাই? তুমি কেন মানে ধরেই নিতেছো যে আমি যে 2 নিছি সেটা কোটি নিছি, মানে টাকাই নিছি তোমার কাছ থেকে। 10 থেকে 2 নিছি, বাট কি নিছি এটা কি কইছি ভাই? তুমি 8 বানাইতেছো কেন? আমি যদি তোমারে বলতাম তোমার 10 কোটি টাকা আছে, সেখান থেকে 2 কোটি নিছি, তাইলে ধরো তুমি 8 বানাইতা, ঠিক আছে। বাট এই 2 তো এমন হইতে পারে, ধরো তোমার 2টা লজেন্স, লেবেন চুস, এটা নিয়ে গেছি, কিংবা ধরো কি নিব, কলম নিছি, পেন্সিল নিছি, অনেক কিছু নিতে পারি, তাই না? সো 10 কোটি এটা তো আসলে টাকাই মিন করে। সো 10 কোটি টাকা থেকে 2 নিছি, তার মানে এই না যে তোমার 8 কোটি টাকা হয়ে যাবে, কারণ আমি কি নিছি সেটা কিন্তু বলিনি। আমি যদি বলতাম তোমার টাকা নিছি, তাইলে ধরো টাকা থেকে টাকা মাইনাস দিতা, তাইলে তোমার 8 কোটি টাকা থাকতো। সো
10 কোটি টাকা থেকে তুমি তো নিশ্চয়ই 2টা লজেন্স বাদ দিতে পারবা না, তাই না? বুঝো তো নাকি? জি ভাই। 2টা লজেন্স বাদ দিবা কখন? যখন তোমার 10টা লজেন্স থাকবে বা 10 কোটি লজেন্স থাকবে তখন। সো টাকা থেকে টাকা বাদ যায়, লজেন্স থেকে লজেন্স বাদ যায়। এটা কি বুঝতে পারছো কাহিনীটা? আচ্ছা, জি ভাই। জি ভাই। তো এইটা যদি বুঝে থাকো, এখন আমরা একটু বলো তো যে এই যে 1 এবং 3 এরা কারা? এদের একক কি? এরা কি চায়? এরা কেন আসছে? ঘুরতে ভাল লাগে তাই? আরেকটা জানি কি ছিল, ভুলে গেছি। খুশির ঠেলায়। খুশির ঠেলায়। খুশিতে ঠেলায়। খুশিতে ঠেলায় ঘুরতে ভাল লাগে। এইভাবে সিকোয়েন্সটা হবে না? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এরা কেন আসছে? এই যে 1 3 এরা কারা? এরা কি বলো তো? মোল। এগুলো তো মোল, তাই না? মূল সংখ্যা, তাই না? কারণ আমরা বলছিলাম যে ওই সহগগুলাকে মূল সংখ্যা ধরে নিই। তাহলে এখন দেখো 1 কি? 1 হচ্ছে মূল সংখ্যা, রাইট? তাহলে তার একটা একক আছে, মূল সংখ্যার তো একটা একক আছে, সেটার এককটা কি বলতে পারবা? সেটা তো মোল, তাই না? 3 মোল, মূল সংখ্যার একককে আমরা মোল বলে থাকি। তাহলে দেখো, মোল থেকে তুমি একটা জিনিস বাদ দিতেছো, আলফা। আলফার কি কোনো একক আছে ভাইয়া? হ্যাঁ না। 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 তোমারে তো আমি দেখাই আসছি যে আলফার কোনো একক নাই। তাহলে কি করছো মিয়া? তুমি একটা একক যুক্ত রাশি থেকে একটা একক বিহীন রাশি বাদ দিতেছো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এভাবে তো ভেবে দেখিনি। এভাবে তো ভেবে দেখো না, কিন্তু ভাবতে তো হবে জীবনে বেঁচে থাকতে হইলে, ঠিক আছে? So, তুমি কিন্তু আসলে এখানে একটা পাগলামি করতেছো আর কি। হ্যাঁ, তুমি ধরো ডোরেমন হয়ে গেছো, তো এজন্য পকেট থেকে যেমন মানে আকাশ বাতাসের জিনিসপত্র বের করা যায় যখন তখন, তুমি আর কি সেই দুনিয়ায় আছো যে মূল সংখ্যা থেকে তুমি কিছুই বাদ দিতেছো না, একক বিহীন একটা রাশি বাদ দিতেছো। ফার্স্ট অফ অল এইখানেই হচ্ছে ভুলটা। আরো ভুল দেখাবো, সমস্যা নেই। তার মানে এটা করা যাবে না। তুমি হচ্ছে আজগবি কথাবার্তার কাজ করতেছো, তুমি স্বপ্নের জগতে বাস করতেছো। তুমি যে স্বপ্নের জগতে ভাই আগে বাস গায়েবীভাবে করতা, হয়ে গেছে এটা ভাই। হ্যাঁ এটা গায়েবীভাবে বিয়োগ দেওয়া যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ, গায়েবী ভাবে বিয়োগ তো দেওয়া যাবে না, আলটিমেটলি প্যাসে পড়ে যাবা যখন আমি একটু অ্যাডমিশনের কোশ্চেন টোশ্চেন দেখাবো, ঠিক আছে? সো এটা যে কইরা আসছো, তারপরেও কিন্তু ম্যাথ মিল লাগেছে। কেন মিল লাগেছে পরে বলতেছি, বাট এটা যে করা যাবে না, প্রথম ধাক্কাটা কি বুঝছো কোথায়? হ্যাঁ, ইয়েস ইয়েস, সে ইয়েস। ইয়েস। ওকে ওকে, Yes. ঠিক আছে, ওকে। আস্তে আস্তে ফিল করবা, দেখো। বাট দেখো, আমি যদি একটা কাজ করি, আমি তো বলছি আমার আলফা পছন্দ না, আমি কি করি? আমি এক্স নিয়ে কাজ করি সবসময়। আচ্ছা, তো এক্স এর কিন্তু একটা পরিচয় আছে, তার একটা একক আছে, এবং এক্স এর একককে আমরা বলতে পারি, যেহেতু এখানে আদি মূল সংখ্যাগুলা আমরা হিসাব করছি, মানে মোলে হিসাব করছি, সো এক্স এর এককটাও আমরা মোলেই বলে থাকতে পারি। আচ্ছা, তো এখন একটু জিনিস দেখি। আমরা কিন্তু আগে বলে আসছিলাম যে এক্স হচ্ছে বিক্রিয়ার সহগের অনুপাত মেনে চলে। তো এই যে এখানে আমরা জিনিসগুলা বসাইছি, 1 মাইনাস এক্স কিংবা 3 মাইনাস 3x 2x, এই জিনিসগুলো আসলে কিভাবে বসাইছি জানো? এই জিনিসগুলা আমরা এই বিক্রিয়ার যে সহগ আছে না, সেই সহগগুলা ফার্স্ট হচ্ছে লিখছি 1:3 হচ্ছে 2। আমাদের যে আদর্শ বিক্রিয়াটা দেওয়া আছে, সেই বিক্রিয়ার রেশিও যেটা, সেই রেশিওগুলাকে লিখছি। এই রেশিওটা মেনে চলবে কে বলতো, এক্স নাকি আলফা? এক্স। আমরা বলে আসছি যে এক্স মেনে চলবে, ঠিক আছে? তাহলে এক্স যদি মেনে চলে, এখন মাইনা চলে করবে কি? কিছু তো করা লাগবে, হুদায় বয়ে থাকলে তো চলবে না। তো যেটা করে সেটা হচ্ছে, দেখো, আদি মোল সংখ্যা থেকে তো কিছু পরিমাণ বাদ হবে সাম্যাবস্থায়। তো কতটুকু বাদ হবে সেটা ডিফাইন করা যায় বা ডিটারমাইন করা যায় এই রেশিও থেকে। কিভাবে করব? সিম্পলভাবে বলি, এক্স এর সাথে এই 1 গুণ করব, আদি থেকে বাদ দিব। মানে এক্স এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয় বলো তো? এক্স হয় না? এই যে দেখো এক্স, এবং সেই এক্সটা কি করব? আদি থেকে বাদ দিব। কাহিনী কি বুঝতে পারছো কি বললাম? মানে সাম্যাবস্থায় তো কিছু বিক্রিয়ক হ্রাস পাবে। এখন হ্রাস পাবে, সেটা কিভাবে মেনটেন করা যায়? কি করব? এক্স যেহেতু এই সহগের অনুপাত মেনে চলে, তাহলে এক্স এর সাথে ওই সহগটা গুণ করব, গুণ করে আদি থেকে বাদ দিব, তাহলে 1 মাইনাস এক্স লিখা যায়, ঠিক আছে? এবার চলে আসো দ্বিতীয়টার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে। এখানে আদি কত? আদি তো 3ই থাকবে, তাই না? সো কতটুকু বাদ দিব সেটা কিভাবে বোঝা যাবে?
কি করব বলো তো? এবার হাইড্রোজেনের জন্য মাঝখানেটা করব, তাই না? তাহলে তিন x এর সাথে সাথে গুণ দেব। হ্যাঁ x এর সাথে 3 গুণ করব, তাহলে হবে কত? 3x, আদি এবং থেকে বাদ সেটা দেবো। আদি থেকে বাদ দিব। কাহিনী বুঝতে পারছো কি করতেছি? ইয়েস, ইয়েস ইয়েস ওকে, ইয়েস। আসো ফিল করি, আরো ফিল করা বাকি আছে। ওকে, তাহলে বিক্রিয়ক তো হ্রাস পায়, এটা তো বুঝলাম। এখন উৎপাদ তো আবার তৈরি হবে, তাই না? তাহলে আদি উৎপাদ ছিল হচ্ছে 0, আর তৈরি হবে নতুন করে। কিভাবে তৈরি হবে, কি রেশিও মেনটেন করে তৈরি হবে? এই যে এরকম, যে দেখো এখন বাকি আছে কি 2, তাহলে x এর সাথে 2 গুণ করব, হবে কত? 2x। আর উৎপাদ যেহেতু তৈরি হয়, তাহলে আদির সাথে মানে 0-র সাথে এটা যোগ করব, তাই যোগ করে বসায় দিছি। বুঝতে পারছো? সো 0টা না লিখলেও চলে। তা আমি কি তোমাকে বোঝাইতে পারছি বিষয়টা? জি ভাই জি ভাইয়া। হ্যাঁ। জি। তাহলে এভাবে কি করব, x এর সাথে রেশিও গুণ করব, আদি থেকে বাদ দিব, আর উৎপাদের জায়গায় যোগ করে দিব। এখন আসো, আমি যে এই লাইনগুলা লিখছি, এইটা কি ভ্যালিড না ইনভ্যালিড? মানে এটা তো লেখা যায়, তাই না? কারণ এটা কি মোল, তাহলে মোল থেকে মোল বাদ দিছি, তার মানে আমি তো কোনো পাপ করি নাই, তাই না? হিসাব নিকাশ তো ঠিক আছে। এটা কি বুঝো? জি জি ভাইয়া। ভাই আচ্ছা আচ্ছা, তার মানে এই কাজটা আমি করতে পারবো। এখন এখানে একটু আসো, দুইটা ইনফো দেওয়া আছে এই ম্যাথে। বিয়োজন মাত্রা মানে আলফা দেওয়া আছে। তো নাইট্রোজেনের আলফা দেওয়া আছে হচ্ছে 12%, আমি জানি আলফাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। আর হাইড্রোজেনের আলফা দেওয়া আছে হচ্ছে 12%। তো প্রথমে হচ্ছে এ নিয়ে কাজ করি। তো এ নিয়ে যদি কাজ করি, ধরো নাইট্রোজেনের আলফা দেওয়া আছে, তো আলফা সমান সমান আমরা সূত্র মতে কি লিখতে পারি? এ বাই এ নট। এর পরিচয় কি ছিল? মোট বিয়োজনের পরিমাণ। আর মোল সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমরা এককটাকে উল্লেখ করতে পারি মোট বিয়োজিত মোল সংখ্যা। বুঝছো কি কাহিনী? মোট বিয়োজিত মোল সংখ্যা। আর এ নটটার পরিচয়টা কি হবে বলো তো? আদি মোল সংখ্যা। বুঝতেছো তো নাকি? জি ভাই আচ্ছা, এখন ভাই একটা দেখেন জিনিস। তো কে যেন আসতে চাইলো নাকি ও, কেউ বলতেছে একজন না, আসতে ক্যান্সেল চাইলো? দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, একজন আসতে চাইতেছে। আসো আসো আসো, সবার জন্য উন্মুক্ত শিক্ষা। তো এখানে একটু আসো। এখন এই আলফা সমান সমান আমরা যদি নাইট্রোজেনের জন্য চিন্তা করি, তাহলে বসাইতে পারি। দেখো এ কি? এ হচ্ছে মোট বিয়োজিত মোল সংখ্যা, মানে যতটুকু বিয়োজিত হইতেছে। কার? নাইট্রোজেনের। কারণ নাইট্রোজেনের জন্য আমরা চিন্তা করতেছি। এখন একটু নাইট্রোজেনের দিকে তাকায় দেখো তো, নাইট্রোজেনের কতটুকু বিয়োজিত হইতেছে? নাইট্রোজেন থেকে কতটুকু বাদ যাইতেছে? এক্স পরিমাণ বাদ যাচ্ছে না? বুঝো তো নাকি? জি ভাইয়া। জি তাহলে ভাই আমি এখানে এক্স বসাইতে পারি। ওকে, বসাইলাম। মোট বিয়োজিত মোল সংখ্যা এখানে এক্স। আর এই যে আদিমূল সংখ্যা, এটা কার আদিমূল সংখ্যা হবে বলো তো? নাইট্রোজেনের আদি নাইট্রোজেনের আদিমূল নাইট্রোজেনের- সংখ্যা। আর নাইট্রোজেনের আদিমূল সংখ্যা কত ভাইয়া? 1 ধরে নিছি। ওকে, 1 One. ধরে নিছি, কারণ দেওয়া ছিল না। এগুলো ধরছি কেন? কারণ ওরা কোনো পাকনামি করে বলে দেয় নাই যে আমি এতটুকু নিয়ে বিক্রিয়া করছি, কিছুই বলে নাই। সো না বললে তো আমার ধরে নিতে হবে। হ্যাঁ, তুমি ধরতে পারো। তো একটা দেখছিলাম ভিডিও ভাইরাল হয়েছে, সো ধরলে এখানে কোনো সমস্যা নেই। তো এখন একটু দেখো যে তাইলে এখানে আলফা এবং এক্স হচ্ছে এক হয়ে যাইতেছে, তাই না? মিলে যাচ্ছে। তাহলে আলফাও যে কথা, এক্সও আসলে সে কথা। এই কেসে এটা কি হইছে না বলো? এটা কি বুঝো? জি ভাই আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। আমি এখনো সমাধানে আসি নাই, বলি নাই তোমাকে কিছু। এবার আসো হাইড্রোজেনের ক্ষেত্রে একটু চেক করি। হাইড্রোজেনের জন্য আসলে 12% বলা আছে। পার্সেন্ট এখানে এখনো বসাইতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি। দেখো তো এখন দেখো, এই যে আলফা, আলফা সমান সমান এ বাই এ নট জানি। বাট হাইড্রোজেনের জন্য যদি চিন্তা করি, তাহলে দেখো তো এই এ কি? এর পরিচয় কি আবার বলো তো? মোট বিয়োজিত মোল সংখ্যা, তাই না? তাহলে এই মোট বিয়োজিত মোল সংখ্যাটা এবার আমরা কার জন্য হিসাব করব বলো তো? বলো তো? হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন। হিসাব করব, তাই না? তাহলে এখন একটু হাইড্রোজেনের দিকে তাকায় দেখো। এই যে হাইড্রোজেনের দিকে তাকায় দেখো, হাইড্রোজেনের কতটুকু বিয়োজিত হইতেছে ভাইয়া? 3x 3x। 3x হাইড্রোজেনের কিন্তু x না ভাইয়া, হাইড্রোজেনের 3x পরিমাণ বিয়োজিত হইতেছে। তাহলে এখানে আমি লিখতে পারি 3x। ওকে, লিখলাম। এবার নিচে আসো, এ নট, এটা কি? আদিমূল সংখ্যা। কার? কাকে নিয়ে কাজ হাইড্রোজেনের। করতেছি? হাইড্রোজেনের। আদিমূল সংখ্যা কত?
থ্রি। 3 Three. সো 3 বসাইছি। দেখো 3 বসাইলে একটু মজা করতে ইচ্ছা করে না? বলো তো কি করতে ইচ্ছা করে? একটু আনন্দ করে দাও। এই যে হ্যাঁ মজা। তাইলে এখানে দেখো তো এখানেও আলফা এক্স এর সমান হয়ে গেছে, তাই না? বুঝো তো নাকি? জি ভাই। আচ্ছা, সো এই কেসে যখন আদি মোল সংখ্যা দেওয়া থাকবে না, আদি দেওয়া থাকবে না এবং তুমি হচ্ছে ধরে নিবা, সহগগুলাকে মূল সংখ্যা হিসেবে ধরে নিবা, এই কেসে আলফা দিয়ে ম্যাথ করলেও ম্যাথের যে মান আসবে, এক্স দিয়ে ম্যাথ করলেও ম্যাথের একই মান আসবে। সেটা তো বুঝছো যে আলফা দিয়ে করলেও কোনো সমস্যা নেই, এক্স দিয়ে করলেও কোনো সমস্যা নাই, কারণ এই কেসে তারা যে এক, এটা কিন্তু আমি প্রুফ করছি। মানো মানো তো? মানে আচ্ছা জি ভাই। ওকে, যদি মেনে থাকো তাহলে তোমরা এতদিন যে সমস্ত ম্যাথ করে আসছো সেই সমস্ত ম্যাথে আসলে আদি মূল সংখ্যাটা ওইভাবে দেওয়া ছিল না। আর যেহেতু দেওয়া ছিল না, তাই তুমি আলফা দিয়ে ম্যাথ করে আসতা, কিন্তু ম্যাথটা মিলে যাইতো। কেন মিলতো? কারণ তুমি এক্স দিয়ে লজিক্যালি ম্যাথ করলেও আসলে তোমার মানটা একই আসবে, কারণ আলফা এবং এক্স এই কেসে একই। বুঝাইলাম? এইবার এখানে আসো, ঝামেলাটা কোথায় লাগবে সেটা বলি। এইবার দেখো, যদি আদি মূল সংখ্যা দেওয়া থাকে, এবার দেওয়া আছে ভাই, সো এবার তুমি কিছু করতে কি পারবা ভাইয়া? পাকনামি করতে পারবা? করতে পারবা না। সো এবার আদি মূল সংখ্যাগুলো তোমাকে বলে দিছে যে আগে যেমন তুমি 1 3 ধরে নিতা মনের সুখে, মনের আনন্দে, গড়তে, হ্যাঁ ঠেলায় কি কি জানি ছিল, সো এবার কিন্তু পারবা না। কেন পারবা না? কারণ তোমার প্রশ্নে বলে দিছে এবার তুমি নাকি 5 মোল নাইট্রোজেন এবং 6 মোল হাইড্রোজেন নিয়ে কাজ করতেছো। আচ্ছা, তাহলে আদি মূল সংখ্যা আমি লিখতে পারি 5 আর হচ্ছে 6, আর একদম বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না। ওকে, এবার আসো তো সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় তুমি আগে কি করতে? এই লাইনটা লিখতা, ঠিক আছে? যদিও এই লাইনটা আসলে লেখাটা উচিতই না, বিকজ এটা ঠিক না। আসলে আলফা তো আসলে এককবিহীন একটা জিনিস, সেটা বাদ। এবার আমরা এখানে চলে আসি, সাম্যাবস্থায় কি করব সেটা একটু দেখি। তা সাম্যাবস্থায় আমরা হচ্ছে জানি বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ বাদ যাবে, উৎপাদ তৈরি হবে। তো কিভাবে এটা করা যায়, কিভাবে কোন রেশিও মেনটেন করে হবে? আমি কিন্তু আগেই বলছি ভাইয়া, রেশিও মেনটেন হবে সব সময় এই সমীকরণ মেনে। কখনো মনে করো না যে আদি মেনে হচ্ছে তোমার রেশিওটা মেনটেন হবে, এটা না। সবসময় সমীকরণ মেনে রেশিওটা তুমি আইডেন্টিফাই করবা। তো এখানে কি দেখতেছি 1:2 মানে 1:3:2। তো এটা মেনে চলবে কে বলতো? এক্স, বুঝো তো নাকি? এক্স। জি ভাই। ওকে, তাহলে এখন দেখো আমি কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের আদি নাইট্রোজেনের জন্য। বাদ দেব কিভাবে? এক্স এর সাথে 1 গুণ করব, গুণ করে আদি থেকে বাদ দিব। তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে হয় এক্স, আদি মানে কত? 5, 5 থেকে বাদ দিছি। তাহলে এই লাইনটা লিখতে পারি তো? ইয়েস। ইয়েস। হ্যাঁ, এবার দেখো আদি তো 6 ছিলই, সাম্যাবস্থায় বাদ যাবে। কেমন ভাবে বাদ যাবে? এক্স এর সাথে এবার গুণ করব 3, তাইলে হবে 3x, এবং 3x কে বাদ দিব আদি বা 6 থেকে। ইয়েস 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 ওকে, ইয়েস ওকে। এবার উৎপাদের ক্ষেত্রে কি হবে? তৈরি হবে। তাহলে 0 প্লাস এক্স এর সাথে 2 গুণ করব, করার পরে পাইছি 2x এবং 2x যোগ আকারে বসাবো। এই পর্যন্ত মানো কথা? জি ভাই। ওকে, এবার আসো এই ম্যাথ, এই ফরমেশনের ক্ষেত্রেও আসলে এই দুইটা জিনিসই দেওয়া আছে। ধরো তাহলে নাইট্রোজেনের জন্য যদি আলফা হিসাব করতে চাই, তাহলে আলফা সমান সমান আমরা কি লিখবো? এ বাই এ নট। এ কি ছিল? মোট বিয়োজিত মোল সংখ্যা। তাহলে নাইট্রোজেনের জন্য যদি চিন্তা করি, তাহলে একটু চিন্তা করো তো, নাইট্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যা কত ভাইয়া? দেখো তো নাইট্রোজেন থেকে কতটুকু বাদ যাচ্ছে। এই যে নাইট্রোজেনের নিচে কি আছে? এক্স। তাহলে নাইট্রোজেন থেকে কতটুকু বাদ যায়? এক্স। ওকে, আর নাইট্রোজেনের আদি কত ভাই? এবার দেখো তো 5. 5। সো নাইট্রোজেনের আদি কিন্তু এবার 5, আগে কিন্তু 1 ছিল। সো এখন একটু খেয়াল করে দেখো যে এই যে আলফা, এই যে এক্স, এরা কি এক? এক না তো, কারণ এখানে একটা 1/5 আছে। আমি যদি বাইর করে নিয়ে আসি, তাহলে আলফা এবং এক্স কি এক ভাইয়া? না ভাই। এক না না কিন্তু। ভাইয়া, তাহলে এরা তো এক না। তাহলে তুমি এইখানে এই টাইপের ম্যাথগুলার ক্ষেত্রে তুমি যদি আলফা দিয়ে করে দিয়ে আসো ম্যাথগুলা, তাহলে কি মজা হবে ভাইয়া? হ্যাঁ,
স্যারের মজা লাগবে, না একটা ভাইয়া। রসগোল্লা আঁকাই দিবে, তার খুব মজা আনন্দ হবে, কারণ না রসগোল্লা ভাই, আঁকা- খেলা জমবে না। খেলা জমবে না, স্যারের মজা হবে আর কি, তোমার তো মজা হবে না। দিন শেষে দেখবা যে তোমার জুতা নিয়ে দৌড়াইতেছে। সো স্যার খুব খুশি, সুন্দর করে গোল্লা দিয়ে দিবে, এগুলো আঁকতে ভালো লাগে। তো এইখানে কিন্তু কখনোই তোমার আলফা এবং এক্স এক হবে না, যদিও আগে হয়েছিল, ঠিক আছে। আবার তুমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রেও চেক করতে চাও তাহলেও চেক করতে পারো, চলো করি। তা আলফার সমান সমান এ বাই এ নট। তো এবার হাইড্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যার দিকে তাকাও, কত হবে বলো তো? কত বলো, হাইড্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যা কত? 3x 3x। সো 3x বসাইছো। হাইড্রোজেনের আদি কত বলো? 6 6। তো 6 বসাইছি, আনন্দ করছি, ফুর্তি করছি, তারপরে দেখছি এখানে এরকম থাকে। সো এখানেও কিন্তু আলফা আর এক্স এক না। সো তুমি কি এইটা ফিল করতে পারছো যে তোমার আলফা দিয়ে ম্যাথ করলে যে সবসময় মিলবে না? এটা কি বুঝো? জি ভাই। সো কখন মিলবে সেটাও বলে দিছি, কখন মিলবে না সেটাও বলে দিছি। হ্যাঁ, সো আশা করি একটু ফিল করাইতে পারছি, ঠিক আছে। এই জিনিস কি জানতা তোমরা যত দিন সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছো? কেউ কি জানো এখানে যেরকম একটা পার্থক্য আছে? জানো ভাইয়া? না ভাই, না, জানো না, ঠিক আছে। সো এগুলা হচ্ছে কিছু নিগুড় জিনিসপত্র। মানুষ মনে করে কি তারা অনেক কিছু পারে, কারণ অনলাইনে কাজ করে, সবাই ফ্রি ক্লাস করে। কিন্তু সবাই তো আসলে ভাইয়া মানে হয় না তো, আসলে সবাই তো তোমার সব কিছু দেখাবে না, আর হয়তো বা অনেকে জানেও না। তো জিনিসগুলো হচ্ছে এরকম। সো আমি যে এটাই বলবো যে যেখানেই পড়ো, মানে পড়া অবশ্যই ভালো, কিন্তু একটা এমন টিচারের কাছে পড়ো, বাসায় পড়ো কিংবা ছাত্রদের বাসায় পড়ো, এমন টিচারের কাছে পড়ো যে আসলে জিনিসগুলো জানে। আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ, আমি তো ফ্রি করাচ্ছি তোমাদের। বাট যারা অ্যাকচুয়ালি জিনিসগুলো জানে, তোমাকে জানাইতে পারবে, তাদের কাছে গিয়ে পড়ো, হ্যাঁ, সেটা বেটার। এরকম আজাইরা সারাদিন অনলাইনে বসে থাকো না, লাভ নাই। দেখবে একই জিনিসই পড়াচ্ছে, এক একজন এক এক রকম করে, বাট একই জিনিস, তোমার সময় নষ্ট হবে। বিশেষ করে 21 ব্যস্ত, মানে কি বলবো, এরা তো পাগল হয়ে গেছে। যাই হোক, তো আশা করি বোঝাইতে পারছি। আর দেখো কেসির মধ্যে তুমি কি কি ইনপুট দাও বলো তো? কেসির মধ্যে তুমি হচ্ছে ইনপুট দাও ঘনমাত্রাগুলো, হ্যাঁ। তো ঘনমাত্রা কিভাবে কাউন্ট করা যায় দেখো, আমরা যদি ঘনমাত্রা কাউন্ট করতে চাই তাহলে তো এইভাবে করতে পারি, তাই না? দেখো, যদি এখানে এইদিকে তাকাও, এই বিক্রিয়ার জন্য, তো অ্যামোনিয়ার ঘনমাত্রা কি হবে বলো তো? n/v করো। তাহলে অ্যামোনিয়ার, এই যে অ্যামোনিয়া তো এইটা, তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা মানে সাম্যাবস্থার মোল সংখ্যা নিয়ে তুমি কিন্তু কেসির মধ্যে বসাও। সো তোমার এই যে মোল সংখ্যাগুলো আছে, এই সমস্ত মোল সংখ্যা থেকে যদি তুমি ঘনমাত্রা বের করো, এগুলো কিন্তু সাম্যাবস্থার জন্য তুমি বের করবা, ওকে। তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা কি হবে? অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2x, আর সেই মোল সংখ্যাকে যখন আয়তন দিয়ে ভাগ করব, পাত্রের আয়তন, সেটা দিয়ে ভাগ করলে আসলে আমরা এই ঘনমাত্রাগুলা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য বের করতে পারি, বের করে এখানে বসায় দিব, ঠিক আছে। এবং বের করার জন্য এখানে ওয়ে আছে, পার্সেন্টেজ টার্সেন্টেজ আছে, এগুলো আমি দেখাই দিব পরে ম্যাথের মধ্যে। বাট আমার এখানে মেইন উদ্দেশ্যটা ছিল যে তোমাকে বোঝানো যে দুইটা যে আসলে ভিন্ন জিনিস, এক জিনিস না। এবং আজকের পর থেকে তুমি সবসময় ম্যাথ কি দিয়ে করবা বলো তো? আলফা দিয়ে করবা না এক্স দিয়ে করবা? x দিয়ে করবো। এক্স দিয়ে করবা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। আজকে আর ক্লাস নিব না, আমি জাস্ট তোমাকে একটু আইডিয়া দিলাম, তুমি জাস্ট একটু ফিলটা নিয়ে রাখো। এই ফিল নিয়ে রাখতে রাখতে নেক্সট ক্লাসে আমরা যখন এই যে 1 থেকে 10 পর্যন্ত, দেখো অজস্র ম্যাথ আছে, হ্যাঁ, এখানে অ্যাডমিশন আছে, টেস্ট আছে, নটরডেম কলেজের আছে, ঢাকা কলেজের আছে, প্রুফ আছে, হ্যাঁ, উড়াধুরা লেভেলের পড়াবো, জীবনে চোখেও দেখো না এগুলো, 100% শিওর আমি, ঠিক আছে। সো তোমরা প্রস্তুতি নিতে থাকো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।